আচ্ছা, মেটা টোটাল ভ্যালু ক্যালকুলেশন এই জিনিসটা মনে আছে কিনা? অকশন মানে অকশন কি? অকশন কিভাবে কাজ করে? অকশনটা কেন প্রয়োজন? এই সম্পর্কে কিছু বলতে পারবেন? ওটা তো ক্লাস করেছি। না না, এটা তো ধরেন প্রথম ক্লাসের প্রথম টপিক। ক্লাসটা ওইটা তো বললাম, নিয়ে ছিল এটা। হুম, বলেন না অকশন কিভাবে কাজ করে, অকশনটা আসলে কেন প্রয়োজন? উম, অকশন মানে তো হচ্ছে নিলাম। আচ্ছা আচ্ছা, মনে আছে, ঠিক আছে মনে আছে। ওই তো নিলামের মাধ্যমে মনে করেন যে ভ্যালু বেশি দিবে তার কাছে তাই কি এটা পাবে আর কি, এমনই কিছু একটা। মানে টোটাল ভ্যালুর মান যার বেশি হবে, মানে 10 জন এড দিবে, একজন মানুষকে 10টা মানুষ টার্গেট করছে, 10জন মানুষকে টার্গেট করছে, কার এডটা আগে শো করবে তার কাছে? সেম টার্গেট সেম, কি শুধু যে ভ্যালু বেশি থাকবে তারটাই তো মানে, হ্যাঁ, এটা তো এখন টোটাল ভ্যালুর মান মেটা তাকে আহ, 10-এর একটা স্কোর দিবে, ঠিক আছে? And এই স্কোরটা হয় 3টা ম্যাট্রিক্সের উপরে। তার টাকা কত আছে, মানে 10 জন মানুষের টাকা কেমন আছে, যার টাকা বেশি তার পয়েন্ট বেশি, তার টাকা কম তার পয়েন্ট কম। আরেকটা ম্যাট্রিক্স হচ্ছে রিলেভেন্সি এন্ড কোয়ালিটি, আরেকটা ম্যাট্রিক্স হচ্ছে অ্যাডের এঙ্গেজমেন্ট, লাইক কমেন্ট শেয়ার। এই তিনটা কম বেশি করে একটা পয়েন্ট দেয়, মেটা টোটাল 10 পয়েন্ট ধরে। যার পয়েন্ট বেশি হয় সে সবার আগে চলে আসে, তার পয়েন্ট কম তার সে সবার শেষে আছে। এন্ড অফ এভরিথিং অ্যাডের কোয়ালিটি ম্যাটার। এড কোয়ালিটি প্লাস হচ্ছে আপনার কি, হুম, সো টোটাল ভ্যালু ক্যালকুলেশন। যার এড কোয়ালিটি বেস্ট থাকবে তারপর অ্যামাউন্টও বেশি দিবে, সব দিক দিয়ে আগে থাকবে, হেডটাই পাঁচটে আসবে, তাই তো? অবশ্যই। এখন দেখেন, সেটিং আপ মেটা অ্যাডস ক্যাম্পেইন, মেটা অ্যাড ক্যাম্পেইন সেট আপ করা, দ্য নিউ ক্যাম্পেইন স্ট্রাকচার। আমরা তো ফেসবুক ক্যাম্পেইন ক্রিয়েট করছি, কিন্তু ফেসবুক ক্যাম্পেইন ক্রিয়েট করার একটা স্ট্রাকচার আছে, যে স্ট্রাকচারটা আপনাকে ফলো করা উচিত, যেটা আমি ফলো করি, যেটা সবাই ফলো করে বড় বড় মার্কেটের। স্ট্রাকচারটা কি? সবার উপরে ক্যাম্পেইন সত্য, তারপরে হচ্ছে অ্যাড সেট, তারপর হচ্ছে অ্যাড। বুঝছেন? সবার আগে কি সত্য? ক্যাম্পেইন। ক্যাম্পেইন সত্য, তারপর হচ্ছে অ্যাড সেট, তারপর হচ্ছে অ্যাড। ওকে, আপনি এখন দেখেন, একটা ক্যাম্পেইনের মধ্যে একটা অ্যাড সেট থাকে ইউজুয়ালি, ঠিক আছে? একটা এর একটা অ্যাসেট। একটা শেষ, মোবাইল শেষ। কিন্তু আহ, যেটা করতে হবে, একটা ক্যাম্পেইনের মধ্যে 2টা অ্যাড সেট নিতে হবে, 2টা অ্যাড সেটের মধ্যে 4টা অ্যাড থাকতে হবে। এটা হচ্ছে একটা স্ট্যান্ডার্ড ফরম্যাট। মানচিত্র হচ্ছে আপনার ক্যাম্পেইন প্লাস অ্যাডসেট, অ্যাডসেট অ্যাডসেটের ভিতরে আবার আছে অ্যাডেড, সব তো সেম সেম মনে হচ্ছে ক্যাম্পেইনের পর। ডিফারেন্স কি? ক্যাম্পেইনের মধ্যে 2টা অ্যাড সেট থাকবে, একটা অ্যাড সেটের মধ্যে আবার 4টা অ্যাড থাকবে। একটা তো দুটো দেখা যাচ্ছে। আচ্ছা, দেখানো পরে দেখাবো দেখবেন। তো একটা ক্যাম্পেইনের মধ্যে একটা অ্যাড সেট থাকে, একটা অ্যাড সেটের মধ্যে একটা অ্যাড থাকে, এটা হচ্ছে সিম্পল। কিন্তু আপনাকে একটা ক্যাম্পেইনের মধ্যে 2টা অ্যাড সেট ক্রিয়েট করতে হবে, এবং 2টা অ্যাড সেটের মধ্যে 4টা অ্যাড ক্রিয়েট। এখন এই জিনিসটা কেন ক্রিয়েট করতে হবে সামনে বলতেছি, বাট এটা হচ্ছে একটা স্ট্রাকচার, আপনাকে এটা এইভাবে চালাইতে হবে, এটা স্ট্যান্ডার্ড ফরম্যাট।
ওকে, এখন আসেন আন্ডারস্ট্যান্ডিং দ্য ফেসবুক সেলস ফানেল ফর ই-কমার্স। ওকে, ফেসবুক সেলস ফানেল ফর ই-কমার্স। খুব গুরুত্বপূর্ণ জিনিস। আপনি বিজনেস যতদিন করতেছেন, এগুলো একটু বোঝাবেন না? বলতেছে মানে খুবই গুরুত্বপূর্ণ জিনিস। আপনি বিজনেসের সেলস ফানেল কি জিনিস, এটা কিভাবে কাজ করে, যতদিন বিজনেস করতেছেন ফানেলিংটা আপনাকে খুব ভালোভাবে বুঝতে হবে। ফানেলিং, এই যে কোটি টাকার বিজনেস হইতেছে, ঠিক আছে, পুরোটা একটা স্ট্রাকচার্ড ওয়েতে চলে। মানে আজে বাজে খালি ফেসবুক অ্যাড চালালেই হয়ে যায় না। স্টেপ বাই স্টেপ ধারাবাহিক মেনটেন করে চলে। হ্যাঁ, so ধারাবাহিকটা কিভাবে হবে? সেলস ফানেল মেনটেন করতে হবে আপনাকে, অ্যান্ড কাস্টমার জার্নি ম্যাপিং করতে হবে। কাস্টমারের জার্নি ক্লিয়ার থাকতে হবে, যে একটা কাস্টমার এই স্টেপের পরে এই স্টেপ করবে, এই স্টেপের পরে এই স্টেপ করবে। ওকে, তো সেলস ফানেলটা কি আসলে আমরা একটু কয়েকটা উদাহরণ দিয়ে বোঝার চেষ্টা করি। লেটস সে ধরেন আমি ক্লাসের এটা উদাহরণ স্বাভাবিকভাবে, যে লেটস সে ধরেন আপনার টার্গেট হচ্ছে মানে আপনার থেকে মানুষ কেন কিনবে, সেম প্রোডাক্ট, সেম সার্ভিস, সেম কোয়ালিটি আরো 10 জনের কাছে আছে, আপনার থেকে মানুষ কেন কিনবে? 1-2 জন কিনতে পারে, এটা কোনো সমস্যা না। আপনি মেসিভ লেভেলে গ্রো নিয়ে আসতে চান, তাহলে ডেফিনেটলি আপনাকে কিছু চেঞ্জেস আনতে হবে। তাহলে আপনার থেকে মানুষ কেন কিনবে, এটা উত্তরটা খুঁজে বের করার চেষ্টা করতে আমাদেরকে ফানেলটা বুঝতে হবে। এখন আসেন ফানেল কি জিনিস, আমরা একটু উদাহরণ দিয়ে বুঝি। আচ্ছা, ধরেন আপনি টার্গেট বললেন আপনি একটা মেয়েরে পটাইবেন, এটা আপনার আলটিমেট টার্গেট, ঠিক আছে। তো এখন ধরেন আপনি বিয়ের বাড়িতে গেলেন, মেয়েটার পছন্দ হয়েছে, পছন্দ হইলে কি দূরে ঝাঁপ দিয়ে ধরতে পারবেন, যে চুমা দিতে পারবেন? পসিবল না। যদি আপনি কিস দিতে চান তাহলে কি হবে, মানে ওরা তো তার থাপ্পড় খাইবেনি, আশেপাশে যে 10 জন 12 জন তারাও মিলে আপনার ধরবে। তাহলে তার সলিউশনটা কি? তাহলে আপনি ওই মেয়েটাকে কিভাবে কনভিন্স করবেন? তাহলে কি হইতে হবে? আপনি বলেন, আমি তো করি না। বুঝেন, আপনি একটু বোঝাই বলেন। বুঝেন, শেষ পর্যন্ত বুঝেন কথাটা। এরপর হচ্ছে তাহলে এখন সমাধানটা কি? সমাধানটা হচ্ছে প্রথমে আপনাকে তার সাথে পরিচিত হতে হবে। জাস্ট ইন্ট্রোডাকশন, হাই হ্যালো। এরপর আস্তে আস্তে কথাবার্তা হবে, একটা লং টাইম সময় পরে গিয়ে লয়ালিটি আসবে, ঠিক আছে। সো লেটস ধরেন আপনি বইমেলাতে গেছেন, বইমেলাতে গেছেন, একটা মেয়েকে পছন্দ হয়েছে, পছন্দ হইলে তো দূরে ঝাঁপ দিয়ে পড়া যাবে না। তা আপনি কি করলেন, ধরেন ঘুরতেছেন ঘুরতেছেন, হ্যাঁ, মেয়েটা পছন্দ হয়েছে, হুট করে ধাক্কা খেয়ে মেয়ের হাত থেকে বইগুলো পড়ে গেল, বাংলা সিনেমার মতো আপনি তাকে বইগুলো উঠিয়ে দিলেন। এক্সপিরিয়েন্স তো ভালোই আছে। হ্যাঁ, সো উঠে দেওয়ার সাথে সাথে হাই হ্যালো হয়ে গেল, যে হাই আমার নাম তো আবির, আপনি কোথায় থাকেন, ঠিক আছে, কিছু করেন, হ্যাঁ কিসে পড়েন, একটু পরিচিত হয়ে গেল, জাস্ট জাস্ট পরিচিত হয়ে গেল, ফেসবুক নাম্বার, ঠিক আছে। ফেসবুক আইডিটা দেন, হ্যাঁ, ফেসবুক মোবাইল নাম্বারটা দিতে নামটা পারেন। বলেন, ঠিক আছে, হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেন। এটা দ্বারা কি হইলো, মানে আপনার পরিচিত হইল, ঠিক আছে। এখন ধরেন এটাই কাস্টমারের সাথে প্রথমে আপনাকে পরিচিত হইতে হবে, প্রথম আপনাকে ইন্ট্রোডিউস হইতে হবে, যে ভাই আমি অমুক, আমি এটা করি, ইন্ট্রোডিউস হইতে হবে। ইন্ট্রোডিউসটা না হন তাকে আসলে আপনি কনভিন্স করতে পারবেন না, তাকে আপনি ইমপ্রেস করতে পারবেন না প্রোডাক্টটা কেনার জন্য, অ্যাজ লাইক একটা মেয়ের মতো। সো ফার্স্টে কি হলো, জাস্ট পরিচিত হইলো, প্রথম স্টেজ এখানে শেষ, ঠিক আছে, জাস্ট পরিচিত হইলেন। এরপরে হয়তো ফোন নাম্বারটা নিয়ে নিলেন, বাসায় গিয়ে কল দিলেন যে কি অবস্থা, খাবার দাবার খাইছো কিনা, ঠিক আছে। পরবর্তীতে আপনি আপনার হ্যাডাম প্রকাশ করতেছেন যে আমি তো অমুক, আমি তো অমুক, আমার বাপের এটা আছে। এটা দ্বারা কি করতেছেন,
মানে আপনার কোয়ালিটি, শোনেন, সাইবার আঙ্কেল উনি এক্সাম্পল দিচ্ছে তো ভাই। না মনোযোগ আছে তো। ধরেন ধরেন এখন কি হইতেছে জিনিসটা, মানে আপনি তাকে কনভিন্স করা ট্রাই করতেছেন। প্রথম কিন্তু কনভিন্স করার সুযোগটা পাইতেন না যদি ধাপ দিয়ে পড়তেন। পরিচিত হইলেন, প্রথম স্টেজ শেষ। দ্বিতীয় স্টেজে এসে আপনি তাকে কনভিন্স করা ট্রাই করতেছেন, আমার তো এইটা আছে, আমার তো এইটা আছে, আমি এটা আচ্ছা করতে ঠিক পারি। আছে, অনেক ফেসবুক যারা ফেসবুক অনলাইন বিজনেস করতেছে, ভাই এটা হচ্ছে এই প্রোডাক্ট, এটার দাম হতো, হুম। এভাবে তো অনেকে সেল করতেছে। এটা আপনি সলিউশন শেষ কি? পর্যন্ত বুঝেন, ওকে পয়েন্ট অফ ভিউটা বুঝেন। আপনি যে বলছেন যে তাপ্পর করার মতো, যে প্রথমে গিয়ে বললাম আমি তোমাকে ভালোবাসি, শেষ ওইটা বললো আর তাপ্পর দিয়ে দিল, ওইটা তো এমনই। ভাই এটি এই জায়গায় এই চায়না থেকে আসছে, এইভাবে এক্সপোর্ট করছি, আপনি পুরো অর্ডারটা খুবই ভালো, এর দাম পুরো এত। কথাটা আমাকে শেষ করতে দেন, আমি পরে সব বলতেছি আপনাকে কিভাবে কি কাজ করতেছে, ঠিক আছে? তো ধরেন এখন দ্বিতীয় স্টেজে আপনাদের কনভিন্স করা ট্রাই করতেছে, ওকে? দ্যাট মিন আপনার কোয়ালিটি সম্পর্কে তাকে জানাইতেছে। ফার্স্ট কাস্টমার সাথে ইন্ট্রোডিউস হইলে যে ভাই আমি অমুক, আহ, আমরা আমি এটা এই কাজ করি, দ্যাটস ইট। লেটস সে ধরেন আমরা তিব্বত একটা কদুর তেল, জাস্ট প্রথমে থেকে এটাই জানাইলেন যে ভাই তিব্বত একটা কদুর তেল, তাকে এতটুকু জানাইলেন। দ্বিতীয় স্টেজে গিয়ে তাকে বলতেছেন যে ভাই তিব্বত কদুর তেল যদি তুমি মাথায় দাও তাহলে তোমার রাতে একটা আরামে ঘুম হবে। উপকারিতা বলতে হবে পরের স্টেপে, কি হ্যাঁ, কি তোমার মানে কি কি। বাসায় যতই বউর সাথে ঝগড়া হোক, অফিসে যতই ঝামেলা হোক, তিব্বত কদুর যদি মাথায় দাও তাহলে তোমার আরাম একটা ঘুম হবে। এটা কিন্তু আপনি তাকে প্রথমে বলেন নাই, সেকেন্ড স্টেপ। প্রথমে তাকে জাস্ট তাতে পরিচিত হয়েছে, দ্বিতীয় স্টেজে এসে তাকে বলতেছেন এটা, ওকে? তো ধরুন ওই মেয়েকে আপনি কনভিন্স করে ফেললেন, হ্যাঁ সেও বুঝলো এখন আপনি অনেক হেডামোলা মানুষ, আপনার সাথে রিলেশন করা যায়। হয়তো তাকে একদিন কফি হাউসে দাওয়াত দিলেন, ঠিক আছে? ওটা হচ্ছে পদ্মা সেতুতে নিয়ে গেলেন, তার হাতটা ধরে ফেললেন। তো এই হাতটা ধরে যদি পার্মানেন্ট হয়, একদিনে তো বিয়ে হয়ে গেল, ঠিক আছে? সো এটা হচ্ছে লাস্ট স্টেজ, বিয়ে একদম লাস্ট স্টেজ, ঠিক ফাইনালি আছে? সেখানে আপনার লয়ালিটি ক্রিয়েট হয়ে যায়। কাস্টমার বিষয়টাও সেম। কাস্টমার সর্বপ্রথম আপনার প্রোডাক্ট সম্পর্কে জানছে, হ্যাঁ, অ্যাওয়ার হয়েছে যে সোলজার্স আমাদের যে ব্র্যান্ড, ওরা থোপ সেল করে, দ্যাটস ইট। হ্যাঁ, দারাজ একটা ই কমার্স প্ল্যাটফর্ম। শুরুতেই কিন্তু প্রথম থেকে কিনা যায় না, প্রথম মানুষ তার সম্পর্কে জানে। যেটা আমি আপনাকে দেখেন, আমরা যখন ফেসবুকটা অ্যাড দেখি, দেখার সাথে সাথে কিন্তু কিনে ফেলি না। অ্যাড দেখছি ল কিনা ফেলি, অ্যাড দেখছি ল কিনা ফেলি, আমরা তো হাজার হাজার অ্যাড দেখে তৈরি, সব তো আমরা কিনি না, ঠিক আছে না? স্যার, না কিনার রিজনটা কি? সবাই আমাকে কনভিন্স করতে পারে না, এবং সব জিনিসের প্রয়োজন আমার নাই। ফার্স্ট থিং, আমাকে কনভিন্স করতে পারে না। তো একটা মানুষকে কনভিন্স করতে হইলে সর্বপ্রথম তার সাথে আপনার পরিচিত হইতে হবে, ফার্স্ট স্টেজ, ঠিক আছে? দ্বিতীয় স্টেজে তাকে আপনার সার্ভিস অথবা আপনার প্রোডাক্টের কোয়ালিটি সম্পর্কে জানাইতে হবে, তখনও বেচা যাবে না। তৃতীয় স্টেজে আপনি তাকে বেচার জন্য বলবেন যে ভাই তুমি তো আমার সম্পর্কে জানছো, দেন আমার কোয়ালিটি সম্পর্কে জানছো, দেন তুমি এবার পারচেস করো, এবার কিনো, ঠিক কিনতে আছে? পারো, আমার জিনিসটা হুম। ভালো। তো প্রথম স্টেজে এটাকে বলা হচ্ছে অ্যাওয়ারনেস স্টেজ। কি স্টেজ? অ্যাওয়ারনেস। অ্যাওয়ারনেস স্টেজ, ঠিক আছে? সে তখন কুল ট্রাফিক থাকে। ট্রাফিক মানে কি? ওয়েবসাইটের ভিজিটর, বা ট্রাফিক মানে আমরা এখানে অডিয়েন্স ধরতেছি। সো কুল ট্রাফিক, দ্যাট মিন আপনার সাথে তার কোনো সম্পর্ক নেই, সে ঠান্ডা হয়ে আছে। তাকে একটু ওয়ার্ম আপ করলেন হাই হ্যালোর মাধ্যমে, সে আপনার সাথে একটু পরিচয় হইল, এঙ্গেজ হইল। দ্বিতীয় স্টেজে দ্বিতীয় স্টেজে এসে আপনি তাকে আপনার সার্ভিস কোয়ালিটি সম্পর্কে জানাইলেন, দেন সে হট ট্রাফিক হয়ে গেল। সে এখন আপনার এটা কেনার জন্য পাগল পারা আগ্রহ। দিশেহারা হয়ে গেছে। তার যদি প্রোডাক্টটা প্রয়োজন হয়, তাহলে দেখবেন সে আপনার সাথে কেনার জন্য পাগল পারা দিশেহারা হয়ে গেছে। এখন সে কিভাবে খালি কিনবে এটা ভাবতেছে, ঠিক আছে? সো
সর্বপ্রথম মানুষের সাথে আপনার পরিচয় হইতে হবে। দ্বিতীয় স্টেজে আপনার কোয়ালিটি সম্পর্কে জানাইতে হবে। তৃতীয় স্টেজে সে আপনার আপনার সম্পর্কে জানে, আপনার প্রোডাক্ট সম্পর্কে জানে। এখন সে কিনতেছে না, রিজন ইজ হয়তো আপনার প্রাইসের সাথে তার প্রাইস মিলতেছে না, অথবা তার হ্যাঁ আপনি জিমে যেতেছেন না, জিম থেকে এলে শেষ সমস্যা না, 2 ঘন্টা জিম করবেন না। ওকে। তো ধরেন আপনি প্রথম তার সাথে পরিচিত হইলেন, তার সম্পর্কে জানাইলেন। দ্বিতীয় স্টেজে তার সাথে আপনি মানে তার প্রোডাক্টের কোয়ালিটি অথবা সার্ভিস সম্পর্কে জানাইলেন। ওকে। তৃতীয় স্টেজে সে আপনার থেকে কিনবে। তুমি আমার এখন কথা হইলো, যে ব্যক্তি সর্বপ্রথম আপনার থেকে কিনছে আর সর্বপ্রথম আপনার সম্পর্কে জানছে, দ্বিতীয় স্টেজে আপনি তাকে ওই মানুষটাকে রিটার্গেটিং করে আপনার প্রোডাক্টের কোয়ালিটি সম্পর্কে জানাইলেন। ঠিক আছে, অ্যাওয়ারনেস করেন তো প্রথমে অ্যাওয়ারনেস করলেন, জাস্ট জানাইলেন। যে মানুষগুলো যারা আগ্রহ আছে তাদেরকে তো আপনি কি করবেন? হ্যাঁ, যে মানুষগুলো আপনার সম্পর্কে অ্যাওয়ারনেস হয়েছে, হ্যাঁ, যারা আপনার ভিডিওগুলো দেখছে, অ্যাওয়ারনেস ক্যাম্পেইন আপনি ভিডিও ক্যাম্পেইন চালাইলেন। ঠিক আছে, যে মানুষগুলো আপনার ভিডিও দেখছে, ধরেন আপনি একটা ভিডিও দিচ্ছেন 3 মিনিটের, এই 3 মিনিটের ভিডিওর মধ্যে কেউ 5% দেখছে, কেউ 50% দেখছে, কেউ আবার 100% দেখছে। এখন যেই মানুষটা আপনার ভিডিওটা 100% দেখছে, ডেফিনেটলি তার ওই জিনিসটা প্রয়োজন ছিল, এই জন্য সে দেখছে। নাহলে 3 মিনিটের ভিডিও কি প্রয়োজন দেখার? 3 মিনিট কিন্তু কম সময় না, 10 সেকেন্ড আটকানো রাখা যায় না, স্ক্রল করে ফেলে। সো যেই মানুষটা আপনার 3 মিনিটের ভিডিও দেখছে, ডেফিনেটলি তার ওই জিনিসটা প্রয়োজন ছিল, তাই না? ইভেন যে মানুষটা আপনার ভিডিও 50% দেখছে, কম্পেয়ার দেন যে মানুষটা আপনার ভিডিও 10% দেখছে, কে বেশি মোর ইন্টারেস্টেড আপনার প্রোডাক্ট বা সার্ভিসের? 50%। ইউ গট দ্য আইডিয়া যে মানুষ আমার কাছে যত বেশি সময় স্পেন্ড করতেছে, সে তত বেশি ইন্টারেস্টেড। 50% দেখছে মানে মোটামুটি ইন্টারেস্ট এই প্রোডাক্টের উপরে আছে, নাহলে তো সে 50%। তো ধরেন ফানেলের প্রথম স্টেজ, ফানেলের কি স্টেজ? ফার্স্ট স্টেজ, প্রথম স্টেজ আমরা ভিডিও অ্যাওয়ারনেস ক্যাম্পেইন চালাইলাম। ঠিক আছে, এখন আপনাকে অ্যাওয়ারনেস ক্যাম্পেইনে চালাইতে হবে, বিষয়টা এইটা না। আপনি আগে পার্সপেক্টিভটা বুঝেন। আপনি যখন কাজ করতেছেন, আপনাকে পার্সপেক্টিভটা বুঝতে হবে। ঠিক আছে, সো অ্যাওয়ারনেস ক্যাম্পেইন চালাইলেন, যেই মানুষগুলো আপনার ভিডিও দেখছে, ঠিক আছে, যেই মানুষগুলো আপনার ভিডিও দেখছে, ওই মানুষগুলাকে আপনি আবার রিটার্গেটিং করলেন। যারা আপনার ভিডিওটা 80%, যারা আপনার ভিডিওটা 90% দেখছে, 95% দেখছে, অথবা যারা ভিডিওটা আপনার 50% দেখছে, হ্যাঁ, আপনি তাদেরকে টার্গেট করলেন। টার্গেট করে আপনি অ্যাড চালাইলেন। ঠিক আছে, যে ভাই তুমি আমার ভিডিওটা দেখছো, এখন আমার প্রোডাক্ট আগে জানাইছে যে হেই আমরা হচ্ছে একটা ই-কমার্স ব্র্যান্ড, আমাদের এখানে আপনি সব পাবেন, তারা যেটা বললো। বা আমাদের যে সোলজার, সে বললো যে আমরা হচ্ছে একটা থোপ ব্র্যান্ড, আমরা জুব্বা সেল করি। ঠিক আছে, ফেব্রুয়ারি বললো যে ভাই আমরা একটা টি শার্টের ব্র্যান্ড, আমাদের এখানে ভেরিয়াস টাইপ অফ টি শার্ট পাইবেন। সে কিন্তু বলে নাই যে আমাদের টি শার্টের কোয়ালিটি কেমন, কি কি ডিজাইন আছে। ফার্স্ট স্টেপ এটা আপনাদের কেউ শুনবেও না, কারণ এটা আপনার সবাইকে জানেই না। সবাই তো আর আপনার ক্লায়েন্ট কি না, কাস্টমার না। যারা কাস্টমার তাদেরকে রিটার্ন করতে হবে। সো প্রথমে আপনি জানাইলেন, পরে হচ্ছে দ্বিতীয় স্টেজে গিয়ে রিটার্গেট করে তাকে আপনি তার প্রোডাক্ট বা সার্ভিসের কোয়ালিটি সম্পর্কে বুঝাইলেন। অ্যান্ড দেন যে মানুষটা আপনার সম্পর্কে জানলো, দ্বিতীয় স্টেজে এসে আপনার প্রোডাক্ট বা সার্ভিস সম্পর্কে জানলো, এবার তাকে আপনি টার্গেট করেন যে ভাই তুমি আমার থেকে কিনো। এবার থাকে সেলস ক্যাম্পেইন, ভাই তুমি আমার থেকে কিনো। বুঝতে পারছেন বিষয়টা? ফার্স্ট হচ্ছে অ্যাওয়ারনেস, দ্বিতীয় হচ্ছে আপনার রিটার্গেট, তিন নম্বর হচ্ছে তৃতীয় হচ্ছে সেলস ক্যাম্পেইন, এঙ্গেজমেন্ট। অ্যাওয়ারনেস, এঙ্গেজমেন্ট, পরে হচ্ছে সেলস, বা যেটাকে হচ্ছে অ্যাওয়ারনেস,
কনসিডারেশন, কনভার্সন। বুঝছেন? অ্যাওয়ারনেস, কনসিডারেশন, এক্সিস্টিং কাস্টমার কনভার্সন। কি? তা যে মানুষটা অলরেডি আপনার থেকে প্রোডাক্ট কিনে ফেললো, সে আপনার এক্সিস্টিং কাস্টমার হয়ে গেছে। হট টপিক হচ্ছে ও কেনার জন্য হ্যাঁ। আগ্রহী, ইন্টারেস্ট। এখন আপনি যদি তার সাথে ভালো বিহেভ করেন, সে আরো দুইজনকে নিয়ে আসবে। ঠিক আছে? সো এখানে আবার লয়ালিটি ক্রিয়েট হইতেছে। আপনার প্রোডাক্ট যাতে সে ভালো পায়, সে আপনার প্রতি লয়াল হয়ে যাবে। এখানে আরো অনেক অনেক অপরচুনিটি ক্রিয়েট হইতেছে। অ্যাডভোকেসি, আপনি তার সাথে প্রতি একটা নাড়াচাড়া করেন। আপনার যারা লয়াল এক্সিস্টিং কাস্টমার আছে, কম্পেয়ার দেন একজন নতুন কাস্টমার, কার কাছে আপনার সেল করা ইজি হবে? লয়াল কাস্টমার, পুরনো কাস্টমারের কাছে। পুরানো কাস্টমার কাছে, কারণ আপনি অলরেডি তার ট্রাস্টটা বিল্ড করে ফেলছেন। আমার ক্ষেত্রে যেটা হয়, লেটস সে আমি একটা ব্যাগ কিনতে চাইছিলাম, কাপ ব্যাগ। তো আমার সামনে দুইটা ব্র্যান্ড আসছে। একটা ব্র্যান্ড থেকে আগে আমি ব্যাগ কিনি নাই, অন্যান্য প্রোডাক্ট কিনছি। এবং আরেকটা ব্র্যান্ড, তারা শুধু ব্যাগ নিয়ে ডেডিকেটেড, তারা ভালো ব্যাগ সেল করে। কিন্তু আমার হিউম্যান সেন্সে বলতেছিল যে আমি আগে যার থেকে প্রোডাক্ট কিনছি তারটাই বেশি ভালো হবে, কজ আমার ট্রাস্টটা তারা বিল্ড করে নিছে। বুঝতে পারছেন? তো এই জন্য আপনার কাস্টমার যদি ট্রাস্টটা বিল্ড করতে পারেন, তাইলে ডাজেন্ট ম্যাটার আপনি কি সেল করতেন, সে আপনার থেকে সবই কিনবে, যদি বিশ্বাস করে ফেলতে পারে। তো অল অ্যাবাউট আমাদের অলওয়েজ অলওয়েজ উদ্দেশ্য থাকে কাস্টমারের ট্রাস্টটা ক্রিয়েট করা, ট্রাস্টটা বিল্ড আপ করা as much as possible as we can. ওকে। আমরা একটা ইনফ্লুয়েন্সার নিয়ে আসি। কেন নিয়ে আসি? যাতে মানুষ ট্রাস্ট করতে পারে যে ইনফ্লুয়েন্সার আমাদের মার্কেটিং করতেছে। আমরা অনেক গভর্নমেন্ট সার্টিফিকেট নিয়ে আসতে পারি যে হ্যাঁ, তার ট্রাস্টেড। এই যে সার্টিফিকেশন, এখন ট্রাস্ট বিল্ড আপ করার জন্য কি কি করা যেতে পারে? আমরা ইনফ্লুয়েন্সার মার্কেটিং অনেক ট্রাস্ট ক্রিয়েট করবে আপনার এখানে। একটা ইনফ্লুয়েন্সারকে আপনার 2 লক্ষ 3 লক্ষ টাকা দিতে হবে, দিতেই পারেন আপনি। কিন্তু ওই যে ইনফ্লুয়েন্সারটা আসবে এবং তার চেহারা দেখে আপনি যে মার্কেটিং করবেন, আপনার 2-3 লাখ টাকা না, ডাবল চলে আসবে। এবং লং রানে গিয়ে এটা আপনার অনেক বেনিফিটেড করবে। আপনার ব্র্যান্ডের অথরিটি ক্রিয়েট করবে, মানুষজনের সাথে পরিচিতি বাড়াবে। ঠিক আছে? পরিচিতি না বাড়ায় মানুষ আপনার থেকে কিনবে না, আপনি যত ভালো জিনিসই সেল করেন। তো এই জন্য ট্রাস্ট বিল্ড করার একটা স্টেপ হচ্ছে ইনফ্লুয়েন্সার মার্কেটিং। ওকে। দ্বিতীয় স্টেজ হচ্ছে আপনার ক্রেডিবিলিটি, আপনার সার্টিফিকেশন, যে আইএসও সার্টিফাইড, ঠিক আছে, গভর্নমেন্ট সার্টিফিকেট, আর তারপর হচ্ছে ধরেন বিএসটিআই সার্টিফাইড। এই যে সার্টিফিকেশনগুলো, যে যদি আপনি ড্রাগ সেল করেন বা ওষুধ টষুধ, যে এমবিবিএস ডাক্তার সার্টিফাইড। ঠিক আছে? সো এই সার্টিফিকেশনগুলো আপনি যে বিজনেসের লাইসেন্স করে থাকে, আপনি লাইসেন্স ট্রেড লাইসেন্স নাম্বার অ্যাড করে দিন আপনার ওয়েবসাইটে, তাহলে হবে কি মানুষ ট্রাস্ট করার জায়গা পাইতেছে। অ্যান্ড আমরা অলওয়েজ রিকমেন্ড করি যে আপনি যখন একটা অনলাইন শপ দিতেছেন, পাশাপাশি আপনি একটা ফিজিক্যাল লোকেশন রাখেন। তাইলে হয় কি মানুষ আপনাকে ট্রাস্ট করতে পারে যে সে আমার টাকা নিয়ে ভাইগে যাবে না, এবং সে যে কোথায় যায়ও তাকে আমি ধরতে পারবো। আজকাল মানুষ ট্রাস্টের জন্য বিভিন্ন সেলিব্রিটিকে প্রমোট করে, কেন? ওটা ট্রাস্টের জন্য তো করে। সো এটা হচ্ছে বিষয়। মানে আদতে সে কিন্তু কখনো যে ওই লোককে ধরতে যাবে না, সে ট্রেড লাইন্স নিয়ে কখনো গাড়াইতে যাবে না। সে ওই যে দোকানে যে লাইসেন্স নাম্বার, দোকান যে আছে ফিজিক্যাল শপ, সেখানে মধ্যে আদতে সে যাবে না। বাট এটা দা সে একটা ট্রান্স পাইতেছে না, সে লোকটা আমার সাথে 2 নম্বরই করবে না, কারণ সে তো এক্সিস্ট করে। তো কাস্টমারের ট্রাস্ট বিল্ড করার জন্য আপনি এই কাজগুলো করতে পারেন। ঠিক আছে? এবার আসেন, আমরা যে 3টা স্টেজ দেখলাম ফানেলের, একটা হচ্ছে টপ অফ দ্য ফানেল, একটা হচ্ছে মিডল অফ দ্য ফানেল, বটম অফ দ্য ফানেল। ফানেলের 3টা স্টেজ। কটা স্টেজ? 3টা স্টেজ। টপ অফ দ্য ফানেল, যেটাকে আমরা বলছি তোফু। বটম অফ দ্য মিডল অফ দ্য ফানেল, যেটাকে আমরা হচ্ছে মুফো। আর বটম অফ দ্য ফানেল, যেটাকে আমরা হচ্ছে বোফো। বুঝতে পারছেন? এখন তোফু, মফু, বফু কোনগুলোর কি কাজ, আপনি এগুলা এখানে আরো খেয়াল করলে বিস্তারিত বুঝতে পারবেন। বাট
আমরা একটু সামনে যাই। দেখেন, কাস্টমারের জার্নিটা দেখেন। একটা কাস্টমার আনএওয়ার, আপনার সম্পর্কে কিছুই জানে না। তাকে প্রথমে আপনি বললেন, আপনি একটা কন্টেন্ট ক্রিয়েট করলেন যে ভাই আপনার কি টাক মাথায় চুল নাই? আপনারা যারা এই সমস্যায় ভুগতেছেন, আপনারা মানে আহ, এই পদ্ধতি ফলো করতে পারেন, এই পদ্ধতি ফলো করতে পারেন। ঠিক আছে? সো ফানেলের প্রথম স্টেজে এক প্রকার কন্টেন্ট হবে, ফানেলের দ্বিতীয় স্টেজে আরেক টাইপের কন্টেন্ট হবে, তৃতীয় স্টেজে আরেক টাইপের কন্টেন্ট হবে। ঠিক আছে? ফাইনালি ফার্স্ট স্টেজে এডুকেশনাল কন্টেন্ট হবে, জাস্ট তাকে জানাবেন। আচ্ছা ধরেন একটা পেজের নাম আছে, ওই পেজটার নাম হচ্ছে স্টাইল হাট। ওকে, তন্ময়। ওই লোক ফার্স্ট শুধু কন্টেন্ট ক্রিয়েট করতো যে কিভাবে ইউ লুক মোর স্টাইলিশ, কোন টি শার্ট পরতে হয়, কিভাবে শু টাই করতে হয়, ঠিক আছে, কিভাবে চশমা পরতে হয়, জাস্ট এই সম্পর্কে সে মানুষজনকে জানাইতো। সে ভালো একটা ফলোয়ার গেইন করছে। এরপর হচ্ছে দ্বিতীয় স্টেজে সে কি করছে, এখন সে নিজে প্রোডাক্ট নিয়ে আসছে এবং সে সেল করতেছে। তারপর দেখেন একটা ইনফ্লুয়েন্সার প্রথমে কি হয়, তার পরিচিতি, তার ফলোয়ার বাড়তে সময় লাগে। ঠিক আছে? তার যখন ফলোয়ার বাইরে যায়, লয়াল ফ্যান বেস ক্রিয়েট হয়ে যায়, তখন সে যেইটাই নিয়ে আসে মানুষজন কিনা ফেলে অন্ধের মতো। ঠিক আছে? মানে আপনাকে ইনফ্লুয়েন্সার হইতে হবে এই জিনিসটা বলতেছি না, আমি আপনাকে পার্সপেক্টিভ বুঝাইতেছি যে আসলে একটা ব্র্যান্ডিং কিভাবে কাজ করে। ব্র্যান্ডিং জিনিসটা এই তিনটা স্টেজে হয়: অ্যাওয়ারনেস করা, এঙ্গেজমেন্ট করা। অ্যাওয়ারনেস এঙ্গেজমেন্ট যদি হয়ে যায়, তাহলে আপনি তাকে আবার সেল করার জন্য এড দিতে পারেন। টফু মফু গফু, সো প্রবলেম ওটা অ্যাওয়ার একটু করলেন, ওটা একটু ক্লিয়ার করেন। সলিউশন অ্যাওয়ার করলেন, প্রোডাক্ট অ্যাওয়ার, এরপর হচ্ছে আপনি তাকে সেলস করার জন্য আপনাকে উদ্বুদ্ধ করলেন। সো একটা মানুষ আপনার সম্পর্কে জানে না, তাকে প্রথম দিনে আপনি যদি প্রোডাক্ট বেচতে দেন, সে কিনবে না, সামহাও সে কিনবে না। এখানে অনেকগুলা মানে অনেকগুলা পাথা হয়ে আছে। প্রথম দিন আপনাকে প্রবলেম এন্ড সলিউশন নিয়ে প্রোডাক্ট কন্টেন্ট বানাইতে হবে। দেন হচ্ছে তাকে প্রোডাক্ট নিয়ে সেকেন্ড স্টেজ জানাইতে হবে। তৃতীয় স্টেজ আপনাকে বেচার চেষ্টা করবেন। টপ অফ দ্য ফানেল, মিডল অফ দ্য ফানেল, বটম অফ দ্য ফানেল। ওকে, এবার আসেন, আমরা যেহেতু ফানেলটা বুঝলাম, এবার আসেন কোন ফানেলের কোন স্টেজের জন্য আমরা কোন ক্যাম্পেইন ক্রিয়েট করব। ওকে, টপ অফ দ্য ফানেল আমাদের ক্যাম্পেইন অবজেক্টিভ কি কি হইতে পারে, এটাকে ছোট করা যায়? আচ্ছা, আচ্ছা তো ধরেন ক্যাম্পেইন অবজেক্টিভ। আচ্ছা, তোফু টপ অফ দ্য ফানেল, এদিকে নিতে হবে। আচ্ছা হইল।
টপ অফ দ্য ফানেলে আমাদের ক্যাম্পেইন অবজেক্টিভ হবে এঙ্গেজমেন্ট, অ্যাওয়ারনেস এন্ড এঙ্গেজমেন্ট। ওকে, আচ্ছা, কেন হোয়েন টু ইউজ ইনকারেজ discovery of your brand, discovery of your local business, show it to maximum amount of people possible। আচ্ছা, আচ্ছা, টপ অফ দ্য ফানেলের প্রথম স্টেজে আমাদের কখনোই বেচার উদ্দেশ্য থাকে না, থাকে না, জাস্ট পরিচিত জানার হওয়ার উদ্দেশ্য। উদ্দেশ্য, যাদের সাথে পরিচিত হওয়া আমাদের উদ্দেশ্য থাকে। প্রথম দিনে আমরা চাইলে বেচতে পারবো না, ঠিক আছে? তো অ্যাওয়ারনেস ক্যাম্পেইন দিয়ে আপনি কখনো বিক্রি করতে পারবেন না, কিন্তু অ্যাওয়ারনেস ক্যাম্পেইনে যেটা হবে সেটা হচ্ছে এই মুহূর্তে যারা এই জিনিসগুলো নিয়ে ইন্টারেস্টেড, আপনার প্রোডাক্ট লেটসে ধরেন বেবি ডাইপের নিয়ে যারা এই মুহূর্তে ইন্টারেস্টেড তার কাছে আপনার আহ, এটা নিয়ে যাবে। ওকে, আর এঙ্গেজমেন্ট স্টেজ সেম। এখানে আপনার এঙ্গেজমেন্ট আমরা কি কি করতে পারি? আমরা ভিডিও ভিউ দিতে পারি, আমরা লাইক কমেন্ট রিয়েকশন করাইতে পারি, কাস্টমার সাথে এঙ্গেজ হইতে পারি, ঠিক আছে? অ্যাওয়ারনেস অ্যান্ড এঙ্গেজমেন্ট একই তো ক্যাম্পেইন তো ওটা। একই ক্যাম্পেইন না, পার্থক্য আছে, ভিতরে গেলে বুঝবো। এঙ্গেজমেন্ট মানে এটার মধ্যে এই আপনি যে ভিডিওটা দিবেন ওটাতে মানুষ এঙ্গেজ হবে শুধু, সামনে লাইক দেখবো, কমেন্ট দিবে, ঠিক তাই তো? আছে, সামনে দেখবো। সো এখানে আমরা এডুকেশনাল ভিডিও বানাবো। এডুকেশনাল ভিডিও মানে হচ্ছে শিক্ষামূলক ভিডিও না, এডুকেশনাল ভিডিও মানে হচ্ছে আমার সম্পর্কে তাকে এডুকেট করার জন্য ভিডিও বানাবো, কাস্টমারকে আমার সম্পর্কে তাকে জানানোর জন্য এডুকেটেড ভিডিও বানাবো। মানে সে যে আমার সম্পর্কে এডুকেটেড হয়, আমার সম্পর্কে জানে, এই ইনফরমেশনাল কন্টেন্ট, এই এডুকেশনাল কন্টেন্ট আমি তার সম্পর্কে বানাবো। বুঝতে পারছেন? ওকে, তো ধরেন দ্বিতীয় স্টেজে আমরা যে মানুষগুলা আমার ভিডিও ভিউ করছে, ঠিক আছে, যে মানুষগুলো আমার পেজে ফলো দিছে, যে মানুষগুলো আমার পোস্টে এঙ্গেজমেন্ট করছে, সেকেন্ড স্টেজে আমরা ট্রাফিক ক্যাম্পেইন চালাই, তাদেরকে আমি ওয়েবসাইটে নিয়ে আসি। মানে জানেন কি? ভিজিটর ওয়েবসাইট ক্যাম্পেইন, ঠিক আছে? ট্রাফিক ক্যাম্পেইন মানে ওয়েবসাইট। সো ভাই, তুমি আমার ভিডিওটা দেখছো, তুমি ইন্টারেস্টেড, এখন আসো, তুমি আমার ওয়েবসাইটটা একটু ভিজিট করো, তুমি যাই দেখো আমার ওয়েবসাইটে কি কি প্রোডাক্ট আছে। বাংলা ভাষা বলতে আমার দোকানটা দেখবে, দোকানে কি কি আছে দোকানটা দেখো, সবটা বাংলা না, দেখো। এটাই ভাষা, এটাই। আমার ওয়েবসাইটে আসো, আইসা তুমি আমার প্রোডাক্টগুলো একটু এক্সপ্লোর করো, দেখো আমার প্রোডাক্ট কোনটা কেমন। তো এটা আমরা প্রথম স্টেজে করতেছি, দ্বিতীয় স্টেজে করতেছি। ওকে, সো ধরেন এখানে আমরা তাকে ব্লগ পোস্ট পড়াইতে পারি যে ভাই সুন্দর হওয়ার জন্য এই 10টা টিপ ফলো করো, ঠিক আছে? লেটস আপনি স্কিন কেয়ার প্রোডাক্ট সেল করেন, সুন্দর হওয়ার জন্য এই 10টি স্টেপ ফলো করো, সুন্দর হওয়ার জন্য এই 2টা প্রোডাক্ট ব্যবহার করো। তাহলে সে ওয়েবসাইটে যাবে, আর্টিকেলটা পড়বে। এখন যারা যারা আর্টিকেলটা পড়লো, ঠিক আছে, আপনি তাকে টার্গেট করেন, ঠিক আছে? সে মোর ইন্টারেস্ট আপনার প্রোডাক্টের প্রতি, দ্যাটস ওয়াই সে আর্টিকেলটা পড়তে গেছে। আপনি টার্গেট করে প্রোডাক্টটা অ্যাড দেন, সে কিনে ফেলবে, কারণ সে তো ইন্টারেস্টেড। আচ্ছা, সো অ্যাওয়ারনেস ক্যাম্পেইন আমাদের উদ্দেশ্য থাকে বেশি থেকে বেশি মানুষের কাছে জাস্ট জানানো, আমাদের কেনার উদ্দেশ্য থাকে না। ওকে, মিডল অফ দ্য ফানেল ট্রাফিক ক্যাম্পেইন উদ্দেশ্য হচ্ছে বেশি থেকে বেশি মানুষের কাছে মানুষকে আমাদের ওয়েবসাইটে নিয়ে আসা। এটা হচ্ছে ট্রাফিক ক্যাম্পেইনের উদ্দেশ্য, বুঝছেন? আর বটম অফ দ্য ফানেলে আমাদের উদ্দেশ্য হচ্ছে জাস্ট সেল। এখানে আমাদের মানুষজনকে জানানোর উদ্দেশ্য নেই, ওয়েবসাইট নিয়ে আসা উদ্দেশ্য নেই, ঠিক আছে? সো অ্যাওয়ারনেস স্টেজে আমাদের কতটা সেল আসলো ডাজেন্ট ম্যাটার, সেল আসতে পারে নাও আসতে পারে, আসলে হচ্ছে গুড লাক, না হলে সমস্যা নাই, না হলে সমস্যা নাই, কারণ আমাদের এখানে উদ্দেশ্য হচ্ছে জানানো। মানুষজনকে জানানো, বেশি থেকে বেশি মানুষকে অ্যাওয়ার করা। মিডল অফ দ্য ফানেলে আমাদের উদ্দেশ্য থাকে ওয়েবসাইট ভিজিটর,
অথবা মেসেজ ক্যাম্পেইন। আমাদের এর উদ্দেশ্য থেকে কয়জন ভিজিটর আসলো, কয়টা মেসেজ আসলো, ঠিক আছে, ভিডিও কয়জন দেখলো, ওইটা আমাদের উদ্দেশ্য থাকে না। আপনি যদি মেসেজ ক্যাম্পেইন চালান, ভিডিও ভিউ কিন্তু খুব বেশি আসবে না, কিন্তু প্রচুর মেসেজ পাবেন। আপনি যদি ট্রাফিক ক্যাম্পেইন চালান, আপনি ওয়েবসাইট ভিজিটর পাবেন, ভিডিও ভিজিট পাবেন না, ভিডিও ভিউ খুব কম পাবেন, কিন্তু ওয়েবসাইট ভিজিটর পাবেন। ওকে। আর বটম অফ দ্য ফানেলে আপনি ভিডিও ভিউ পাবেন কম, ট্রাফিকও পাবেন কম, কিন্তু সেল Sales পাবেন, ও বেশি। সেলসটা পাবেন বেশি। ঠিক আছে, কারণ এখানে যারা বক্তব্য কাস্টমার কেনার জন্য আসবে। কেনার জন্য আসবে। এখন কথা হচ্ছে এই যে তিনটা টাইপ, এই যে তিনটা টাইপ, কিছু মানুষ আছে, মানে ফেসবুকে যত টাইপের মানুষ আছে, ফেসবুক কিন্তু সবাইকে ক্যাটাগরাইজ করে রাখছে যে এই লোক শুধু ভিডিও দেখে, ঠিক আছে। আর কিছু মানুষ ক্যাটাগরাইজ করেছে এই লোক শুধু ওয়েবসাইট ভিজিট করে, আলাকালি কিনা শুধু দেখে, ঠিক আছে। আর যারা কেনাকাটা করে ফেসবুক কিন্তু তাদেরকে একটা লিস্ট করে রাখে, তাদের তিনটাকে তিন ভাগে ভাগ করে ফেসবুকে, ভাগ করে তিনটা রাখে। রুমই নিয়ে যায়, মানে স্টেপ বাই স্টেপ। যারা দেখে তাদেরকে দেখার রুমও রাখে, আর যারা লাইক কমেন্ট করে বিভিন্ন কি করে মেসেজ করে তাদেরকে মেসেজ ক্যাম্পেইন রাখে, তাই তো। আর যারা দেখে কম কি করে তাড়াহুড়ো করে ঢুকে ফেসবুকে দাম করে কিনালে তাদেরকে একটা কিতে রাখে, একটা ক্যাটাগরিতে করে রাখে, ঠিক আছে। এবার আপনি যখন সেলস ক্যাম্পেইন চালাইতেছেন, আপনার খরচ কিন্তু বেশি পড়ে, কিন্তু সে ওই লোকগুলোর কাছে নিয়ে যায় যারা কিনে মূলত। যারা কিনে। এখন কথা হচ্ছে তাহলে কি আমরা অ্যাওয়ারনেস ক্যাম্পেইন চালাবো না, শুধু সেলস ক্যাম্পেইন চালাবো? বিষয়টা কখনোই এমন না। এটা মার্কেটিং এর ফ্রেমওয়ার্ক, এটা আপনাকে ফলো করতে হবে, ঠিক আছে। আপনি আচ্ছা ভালো কথা, অ্যাওয়ারনেস ক্যাম্পেইন দিলে তো যারা কিনে সেলস কিনে তাদের কাছে তো কন্টেন্টটা নেবে না, ভিডিওটা তাদের কাছে প্লে করবে না ফেসবুকে। করবে, করবে। এখানে আরো কিছু বিষয় আছে। দেখেন, একটা মানুষ কিন্তু একটা অ্যাড দেখার সাথে সাথে কিনে না। স্ট্যাটিক বা ডেটা বলে 4 থেকে 5 বার একটা মানুষ দেখার পরে সে কিনে, ঠিক আছে। অ্যাওয়ারনেস ক্যাম্পেইন ফ্রিকোয়েন্সি বলে ফ্রিকোয়েন্সি রেট বলে একটা জিনিস আছে ফেসবুকে বা অ্যাড অ্যাকাউন্টে। ফ্রিকোয়েন্সি রেট কি রেট? ফ্রিকোয়েন্সি রেট। ফ্রিকোয়েন্সি রেট মানে হচ্ছে একটা ভিডিও বা একটা অ্যাড একই মানুষের সামনে কয়বার শো হইতেছে, একই মানুষের সামনে কয়বার শো হইতেছে, এটা হচ্ছে ফ্রিকোয়েন্সি রেট। অ্যাওয়ারনেস ক্যাম্পেইনের মধ্যে ফ্রিকোয়েন্সি রেটটা কম থাকে, একজন মানুষের সামনে একবার 1.5 বার নেয় সর্বোচ্চ, 2 বার খুবই কম হয়, ঠিক আছে। মিডল অফ দ্য ফানেল সেখানে ফ্রিকোয়েন্সি রেটটা একটু বেশি থাকে, কিন্তু সেলস ক্যাম্পেইনে ফ্রিকোয়েন্সি রেট থাকে 5, 6, 7, 8 বার পর্যন্ত। একটা মানুষকে 8 বার পর্যন্ত 8 বার পর্যন্ত একটা দেখায়, কারণ ফেসবুকের কাছে তো ওকে আমার সেলস করতেই হবে, যেহেতু সেলস টাকা করতে নিচ্ছে। হবে, মানে ওখানে টাকা দিচ্ছি, ওর ক্যাম্পেইন অবজেক্টিভ হচ্ছে সেলস। এখন কথা হচ্ছে 10 লাখ মানুষ, সবাইকে কিনতে উদ্দেশ্য, সবাই কিন্তু আপনাদের কিনবে না। এই 10 লাখ মানুষ একটা পুকুরে যদি আপনি জাল ফালান, সব মাছকে আপনার ইয়ের মধ্যে ঢোকে না, আপনি যখন ছাই পাততেছেন শত শত মাছ যায়, সব কি আপনার ছাইয়ের মধ্যে ঢুকে না। সো মানে এই যে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন চালাতেছেন, এই যে ফানেলিংটা করতেছেন, এটা তার উদ্দেশ্য হচ্ছে ওই যে মানুষটা আছে, যে মানুষটা এই মুহূর্তে কেনার জন্য পাগলপাড়া দিশেহারা, তাকে খুঁজে বের করে। ফেসবুক তো জানে সে কিনবে, যেহেতু অনেকগুলো ওয়েবসাইট ভিজিট করছে বা অনেক কিনতে যা বা অনেকগুলো প্রোডাক্ট কিনতে আগে, তখন বারবার এর কাছে যাবো যে ভাই আমার প্রোডাক্টটা তুমি কিনো। এখন কথা হচ্ছে আপনাকে অ্যাওয়ারনেস ক্রিয়েট করে ওই মানুষটাকে খুঁজে বের করতে হবে যে কারা এই মুহূর্তে আসলে কিনতে ইন্টারেস্টেড। সো এখানে আরেকটা ডেটা আছে, ডেটাটা হচ্ছে একটা মানুষ কতদিন পর্যন্ত একটা জিনিসের প্রতি ইন্টারেস্টেড থাকে। লেটস সে আপনার আজকে প্রয়োজন হয়েছে, আপনি ব্যাগ কিনবেন, আপনি একটা ল্যাপটপের ব্যাগ কিনবেন, তাহলে আপনি কতদিন পর্যন্ত, উইদিন কত ডেজের মধ্যে আপনি কিনে ফেলবেন। ডেটাটা হচ্ছে উইদিন 7 days
কেউ যখন কোনো কিছু প্ল্যানিং করে আগামী 7 দিনের মধ্যে সে কিনে ফেলবে। কেউ যখন কোনো কিছু প্ল্যানিং করে সে আগামী 7 দিনের মধ্যে জিনিসটা কিনে ফেলবে, যে কোনোভাবেই হোক। ঠিক আছে? সো দ্যাট মিন ওই মানুষটা এই জিনিসটা কেনার জন্য পাগল ভাড়া দিশেহারা। সো অ্যাওয়ারনেস ফানেলিং আমরা করব, ঠিক আছে, বাট আমাদের সব বাজেট কিন্তু অ্যাওয়ারনেস চলে যাবে না, আবার সব বাজেট সেলসের মধ্যে চলে যাবে না, সব বাজেট এঙ্গেজমেন্টের মধ্যে চলে যাবে না। আমার যদি $100 বাজেট হয়, আমি অ্যাটলিস্ট $20 অ্যাওয়ারনেসে খরচ করব। ঠিক আছে, অ্যাওয়ারনেস অ্যান্ড এঙ্গেজমেন্ট। ঠিক আছে, আর বাকিটা হচ্ছে আমি সেলস ক্যাম্পেইনে খরচ করব। আবার বলেন অ্যাটলিস্ট 20% আমি অ্যাওয়ারনেসের মধ্যে খরচ করব। ঠিক আছে, আর আর কিছু, আর বাকিটা আমি খরচ করব সেলস ক্যাম্পেইনে। এঙ্গেজমেন্ট অ্যান্ড অ্যাওয়ারনেস দুইটা মিলে 20%। 20%, 20 থেকে 30%, বাকিটা পুরোটা আমার সেলসে যাবে। ঠিক আছে, পুরোটাই কি আমার সেলসে যাবে। এখন দেখেন, মানুষ কিন্তু দুই টাইপের, কাস্টমার দুই টাইপের হয়। কিছু মানুষ আছে তাদের টাকার কোনো সমস্যা নাই, আর টাকার সমস্যা থাকলেও তার টাকার ভেতর কেয়ার করে না। কোনো একটা জিনিস দেখছে ভালো লাগছে, ঠাস করে কিনে ফেলে। ঠিক আছে, এরকম একটা টাইপের মানুষ আছে। আমার মতো আর কি। তাদের জন্য আবার ওই ফানেল টানেল এত বেশি লাগে না। ঠিক আছে, আর কিছু টাইপের মানুষ আছে, আহ, তারা একটা জিনিস দেখলে একটু ভাবে, চিন্তা করে, একটু লেট করে কিনে। ঠিক আছে, দুই টাইপের মানুষ কিন্তু এক্সিস্ট করে। So, আপনাকে দুইটাই চালাইতে হবে, বুঝতে পারছেন? Okay. যে টাইপ মানুষটা দেখি কিনে ফেলে ওদের কিন্তু আর অ্যাওয়ারনেস করা লাগে না, তারা দেখে কিনে ফেলে। সো অ্যাওয়ারনেস আপনি করবেন, এঙ্গেজমেন্ট আপনি করবেন, দ্যাটস টু, কিন্তু বাজেটের সিংহভাগ না, কিছু অংশ। 30% সর্বোচ্চ। হুম। এখন আসেন, এখন আসেন 100 জন মানুষ যদি আমাদের ওয়েবসাইটে যায়, তাহলে কয়জন মানুষ আমার ওয়েবসাইট থেকে পারচেস করে? I don't know idea. সো আমার ওয়েবসাইটে যদি 100 জন মানুষ ভিজিট করে, তাহলে 43% মানুষ বা 40% মানুষ তারা আমার প্রোডাক্ট পেজ ভিউ করবে। প্রোডাক্টটা দেখবে কি প্রোডাক্ট আছে। প্রোডাক্ট পেজ ভিউ করবে বলতে হচ্ছে সোলজার্স। তো ধরেন 100 জন মানুষ যদি আমার এই হোম পেজে আসে, ঠিক আছে, তাহলে চান্স আছে যে 40% মানুষ এই যে প্রোডাক্টগুলো দেখা দিতেছে কোনো একটা প্রোডাক্টের ভিতরে ঢুকবে, সিঙ্গেল প্রোডাক্ট পেজে ঢুকবে। এটার নাম কি ভাই? সিঙ্গেল প্রোডাক্ট পেজ। কি পেজ? সিঙ্গেল প্রোডাক্ট পেজ। সিঙ্গেল প্রোডাক্ট পেজ অথবা প্রোডাক্ট পেজ। এটা কি হোম পেজ? নো, এটা হোম পেজ না, এটা হচ্ছে প্রোডাক্ট পেজ। ওকে, সো 100 জন থেকে 40 জন মানুষ আমার প্রোডাক্ট পেজ ভিউ করবে। যদি 100 জন আমি অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করি, ট্রাফিক ক্যাম্পেইনের কথা বলতেছি বা সেলস ক্যাম্পেইনের কথা বলতেছি। মানে আমি যদি ক্যাম্পেইন চালাই, আমার ওয়েবসাইটে যখন 100 জন মানুষ ঢুকতেছে, 40% মানুষ আমার প্রোডাক্ট পেজ ভিউ করতেছে। ঠিক আছে, 40% থেকে 14% মানুষ আমার প্রোডাক্ট সে এড টু কাট করতেছে। এড টু কাট মিনিং? এড টু কাট মানে যে এড টু কাট দরকার দুগানটার ভিতরে, মানে এড টু কাট করলো, সে আরো এড টু কাটটা কেন করে? সে একটা প্রোডাক্ট না, সে অনেকগুলো প্রোডাক্ট কিনবে। ঠিক আছে, তার এগুলো ভালো লাগছে, সেগুলো কি একটা অবস্থা, মিয়া ওয়েবসাইটটা ডামি সাজায় রাখছে। একটা মেসেজ দিয়ে দিল।
আচ্ছা, এড টু কার্ট করলাম, ঠিক আছে? ৪টা ৫টা প্রোডাক্ট এড টু কার্ট করে আমি কিনতে আসি আরকি। জিনিসটা হচ্ছে এটা, তাই না? মানে ৪টা ৫টা প্রোডাক্ট আপনি একসাথে কিনবেন? ৪টা ৫টা প্রোডাক্ট আমি এড টু কার্ট করি। এড টু কার্ট করেন না? এড টু কার্ট করে পরে আমি একসাথে সবগুলো পারচেজ করি। বিষয়টা এমন না? ওটা আমার আইডিয়া নেই, করি না তো আগে। আর ওয়েবসাইট থেকে কমই কিনছি, বাট পেজ থেকে বেশি কেনা হয়েছে আমার। আচ্ছা, এড টু কার্ট করে আপনি তো শুরুতে কিনবেন না, প্রথমে এড টু কার্ট করবেন, এরপরে হচ্ছে আপনি পারচেজ করবেন। ওকে, সো ১০০ জন মানুষ যদি আপনার ওয়েবসাইট ভিজিট করে, সেখান থেকে হয়তো ধরেন ৩% মানুষ আপনার থেকে কিনবে। ১০০ জনের ৩ জন মানুষ আপনার থেকে কিনবে। যদি এই ১০০ জন মানুষ আপনার ওয়েবসাইটে ভিজিট করলো, ৩ জন কিনলো না, দ্যাট মিন আপনার ওয়েবসাইটে প্রবলেম আছে। আপনার ওয়েবসাইটটা সুন্দরভাবে সাজানো গোছানো নাই। এখন একটা ওয়েবসাইটের মধ্যে কয়টা প্রবলেম হতে পারে? ২টা প্রবলেম হতে পারে। প্রথম হচ্ছে স্পিড অপটিমাইজেশন। কি অপটিমাইজেশন? স্পিড অপটিমাইজেশন। খুবই গুরুত্বপূর্ণ। দেখেন, আপনি এত লাখ টাকা দিয়ে একটা ওয়েবসাইট বানাইলেন, কিন্তু ওয়েবসাইটটা বাফার করে, ঘুরে। একটা মানুষ যখন আপনার ওয়েবসাইটটাতে অ্যাক্সেস করতে চাইবে, ঢুকতে যাবে, এটা যদি লোডিং নিতে থাকে, সে কি ঢুকবে আপনার ওয়েবসাইটে? বের হয়ে চলে যাবে না? সময় কারো আছে? সময় কারো নেই, মানে সময় থাকুক, ধৈর্য নাই। এই জিনিসটা কাস্টমারের মানে মাথার মধ্যে মানে বিপরীত ইফেক্ট পড়ে, যা ঘুরে বিরক্ত হয়ে চলে যায়। মানে এই জিনিস সে নিতে পারে না, ঠিক আছে? সো তাহলে আপনার নিশ্চিত ডেফিনেটলি আপনার লস হইতেছে। এটা কি ওয়েবসাইটের সমস্যা না? মানে ওয়েবসাইটে স্পিড অপটিমাইজেশন সমস্যা থাকতে পারে না? তাহলে আপনাকে কি করতে হবে? আপনার ওয়েবসাইটে স্পিড বাড়াইতে হবে, স্পিড অপটিমাইজেশন করতে হবে। মানে এটা কিভাবে করবেন? এটার কিছু মেথড আছে। তো ধরেন আমার এই যে ওয়েবসাইটটা, আমি লিঙ্কটা কপি করি। এখানে মেথোডোলজিটা কি? মেথোডোলজিটা হচ্ছে ৩ সেকেন্ডের বেশি ডিলে হওয়া যাবে না। একটা ওয়েবসাইটে ঢোকার পরে যদি ৩ সেকেন্ডের বেশি সময় লাগে ওয়েবসাইটটা লোড নিতে, দ্যাট মিন ইটস আ ব্যাড। আপনার ওয়েবসাইটটা প্রপার অপটিমাইজ নাই, ওয়েবসাইটটাতে প্রপার স্পিড অপটিমাইজ করা নাই। তাহলে আমার কি করতে হবে? ডেভেলপারের সাথে কন্ট্যাক্ট করতে হবে। কন্ট্যাক্ট করে ৩ সেকেন্ডের যত কম সময় তাকে ঢুকানো যায়। ১ সেকেন্ড হলে ফার হয়ে বেটার। ঢুকার সাথে সাথে ওয়েবসাইট লোড নিয়ে নিবে। এবং এটা ৩ সেকেন্ডের বেশি হলে সমস্যা। দ্যাট মিন আপনি কনভার্সন লস করতেছেন বা হারাইতেছেন, সেলস হারাইতেছেন। এখন আমার ওয়েবসাইটটা লোড নিতে কতক্ষণ সময় লাগতেছে এটা বোঝার জন্য কিছু ওয়েবসাইট আছে, যেগুলো হচ্ছে স্পিড চেকার। কি চেকার? স্পিড চেকার। লেটস সে নাম হচ্ছে স্পিড টেস্ট। আচ্ছা, পিং ড্যাম, পিং ডম স্পিড টেস্ট। পরে হচ্ছে জিটি মেট্রিক্স, অ্যান্ড দেন থার্ড হচ্ছে স্পিড টেস্ট। এই যে পেজ স্পিড .web.com, এটা হচ্ছে গুগলের একটা সাইট। মানে আপনার ওয়েবসাইটের লিংকটা দিতে হবে। ওয়েবসাইট ইউআরএলটা দিলাম, দিয়ে বললাম যে ভাই তুমি একটু অ্যানালাইজ করো। তারপরে এখানে আসলাম, ব্যাক টু হোম পেজ। এখানে আসলাম, আসার পরে টেস্ট নাও দিলাম। তারপর এখানে আসার পরে স্টার্ট টেস্ট দিলাম। এবার দেখি একটু সময় নিবে। আচ্ছা, দেখেন আমার এখানে কতগুলো লাল চিহ্ন আসছে। 4টা লাল চিহ্ন আসছে আর 3টা রেড গ্রিন আসছে।
দ্যাট মিন আমার এখানে ইমেজে প্রবলেম আছে, ওয়েবসাইটে কিছু বাগ ফিক্সিং আছে, তারপর হচ্ছে আমার যে কোডিং স্ক্রিপ্ট এগুলো অনেক ভারী হয়ে আছে, আমাকে এগুলো অপটিমাইজ করতে হবে। সেগুলো আপনি অপটিমাইজ করবেন না, ডেভেলপারের সাথে কথা বলে সে অপটিমাইজ করবে আর কি। তো দেখেন ওয়েবসাইটের পারফরমেন্স গ্রেড হচ্ছে সি, ঠিক আছে, 100 থেকে সে 71 পেয়েছে। লোডিং টাইম তার হচ্ছে 4 সেকেন্ড প্লাস 4.5 সেকেন্ড। 4.5 সেকেন্ড অলমোস্ট। পেজের সাইজ হচ্ছে 2 MB, ঠিক আছে। দ্যাট মিন দ্যাট ইজ দ্য নিড টু অপটিমাইজ, দ্যাট ইজ অপরচুনিটি টু অপটিমাইজ। আচ্ছা, জিটি ম্যাট্রিক্স এখানে আমার পারফরমেন্স গেট দেখাইছে এ, স্ট্রাকচার 0, ওভারঅল সোলজার স্পিড ভালো, বাট এক একটা টুল এক একভাবে দেখায় আর কি। জিটি ম্যাট্রিক্সটা একটু বেটার, এখানে যেটা দেখাইছে হ্যাঁ 90%। কয়টার ভিতরে দিলেন? 3টা ওয়েবসাইট। জিটি ম্যাট্রিক্সটা একটু ভালো রেজাল্ট দেয়, অ্যান্ড হ্যাঁ গুগল পেজ ইনসাইট এটাও ভালো দেখাইতেছে। সোলজারের স্পিড ভালো আছে, আপনি দেখলেন না যুগের সাথে সাথে সেটা নিয়ে নিছে লোক, কাজ যেতে বেশি নেই, স্পিড ভালো। পিংডম দেখাইছে একটা বাদ দেন, ঠিক আছে। সো জিটি ম্যাট্রিক্স অ্যান্ড ওয়েব পেজ স্পিড টেস্ট গুগলের যেটা দেখেছে 95%, 90% প্লাস, স্পিড অনেক ভালো। ওকে, সো একটা ওয়েবসাইট থেকে যখন সেল হারাইতেছি 2টা কারণ। ফার্স্ট হচ্ছে হয়তো মানে এই যে 3জন মানুষ কিনতেছে না, 100 থেকে 3জন মানুষ কিনতেছে না, প্রবলেমটা কোথায়? হয়তো আমার স্পিড নাই ওয়েবসাইটে, অথবা আমার ওয়েবসাইটের ইউজার এক্সপিরিয়েন্স বেটার না। ওকে, ওয়েবসাইটটা সুন্দরভাবে সাজানো নেই। যেহেতু ওয়েবসাইটটা সুন্দরভাবে সাজানো নাই, আমি কাস্টমারকে কনভিন্স করতে পারতেছি না বেচার জন্য। এই 2টা কারণ, এই 2টা কারণে হয়তো আমি সেল হারাইতেছি। ওকে, সেই জন্য শপিফাইতে সুন্দর করে দেখা যায় স্টোর কনভার্সন রেট কত, 100 জনে কয়জন কিনতেছে। ওকে, এবার আসেন, আমরা এই জিনিসটা বুঝলাম যে ফানেলের 3টা স্টেজ। আচ্ছা, ফেসবুকের আগের সিস্টেমটা এরকম ছিল, ফানেলের যে 3টা স্টেজ, এই 3টা স্টেজ অনুযায়ী ক্যাম্পেইনের অবজেক্টিভ গুলা ভাগ করা ছিল। ওকে, তাদের অ্যাওয়ারনেস ক্যাম্পেইন, ব্র্যান্ড অ্যাওয়ারনেস, রিচ, 3টা স্টেজ, অ্যাওয়ারনেস, কনসিডারেশন, কনভার্সন। ফানেল কয়টা স্টেজ? অ্যাওয়ারনেস, কনসিডারেশন, কনভার্সন। অ্যাওয়ারনেস স্টেজে আমাদের বেচা উদ্দেশ্য থাকে না, জাস্ট জানানো উদ্দেশ্য থাকে। সেখানে আমরা কয়জন বেচলো, কয়টা সেল হলো ডাজেন্ট ম্যাটার, আমাদের অলওয়েজ ম্যাটার থেকে কয়জন মানুষের কাছে পৌঁছালো। আচ্ছা, ব্র্যান্ড অ্যাওয়ারনেস, রিচ ক্যাম্পেইন। কনসিডারেশন বা এঙ্গেজমেন্ট, কনসিডারেশন বা কি এঙ্গেজমেন্ট লেভেল। এখানে দেখেন ট্রাফিক ক্যাম্পেইন, ওয়েবসাইট ভিজিটর ক্যাম্পেইন, যে মানুষজনকে জাস্ট আমাদের ওয়েবসাইটে নিয়ে আসা, এখানেও কিন্তু আমার সেল উদ্দেশ্য না। এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন, এঙ্গেজমেন্ট ভিডিও ভিউ হইতে পারে, এঙ্গেজমেন্ট মেসেজ হইতে পারে, এঙ্গেজমেন্ট পেজ ফলোয়ার হইতে পারে। অ্যাপ ইনস্টল করলে কিন্তু আমার সেল আসে না। কেউ যদি আমার একটা অ্যাপ ইনস্টল করে আমি কি টাকা পাবো? না, টাকা পাবো না। সো এটাও একটা এঙ্গেজমেন্ট লেভেল বা কনসিডারেশন লেভেল। পরে হচ্ছে লিড জেনারেশন। একটা মানুষ যখন আমার কাছে লিড সাবমিট করতেছে, ফর্ম ফিল আপ করতেছে, তার ইমেল ফোন নাম্বার দিতেছে, দ্যাট মিন আমার সেল হয়ে গেছে? হয় নাই। কিন্তু কি হয়েছে? কনসিডারেশন হয়েছে। সে আমাকে কিছু একটা কনসিডার করছে, হ্যাঁ, সে আমার অ্যাপটা ইনস্টল করছে, তার লিডটা আমার কাছে দিয়েছে, বা সে আমার ওয়েবসাইটে ভিজিট করছে, আমার সাথে সে কনসিডারেশন করছে, আমার সাথে তার একটা এঙ্গেজমেন্ট হয়েছে, বুঝতে পারতেছেন? আর অথবা মেসেজ ক্যাম্পেইন হইতে পারে। কিন্তু লাস্ট স্টেজ, এটার নাম হচ্ছে কনভার্সন। নাম কি? কনভার্সন। কনভার্সন মানে সেলস। কনভার্সন মানে সেলস। কনভার্সন মানে কি? সেলস। সেলস মানে কনভার্সন। সেলস মানে কনভার্সন, কনভার্সন মানে সেলস। ওকে, তো এখন তৃতীয় স্টেজে যারা আমাকে অলরেডি কনসিডার করছে,
যারা আমার ওয়েবসাইটে ভিজিট করছে, ওকে, অথবা যারা আমার অ্যাপগুলা ইনস্টল করছে, অথবা যারা লিড জেনারেশন আমাকে লিড দিছে, লিড সাবমিট করছে, তাদেরকে আমি টার্গেট করে যে ভাই তুমি আমার থেকে পারচেস করো, পারচেস করো, পারচেস করো। সো এখানে অনেকে যেটা করে সেটা হচ্ছে প্রথমে শুধু ওয়েবসাইট ট্রাফিক ক্যাম্পেইন চালায়। ট্রাফিক ক্যাম্পেইন চালালে অনেক মানুষ আমাদের ওয়েবসাইটে ঢুকে, এরপর রিটার্গেটিং করে তাদেরকে সেলস ক্যাম্পেইন চালায়, অ্যাওয়ারনেসটা চালায় না, তাইলে স্কিপ করে ফেলে। স্কিপ করে। বাট আই উড রিকমেন্ড কিছু বাজেট, আপনি মিনিমাল একটা বাজেট অ্যাওয়ারনেস আপনি দেন। মানে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন কিন্তু সবাই দিবে না। আপনার ক্লায়েন্টের যদি এনাফ পরিমাণ বাজেট না থাকে, বা আপনার যদি বিজনেসে এনাফ পরিমাণ বাজেট না থাকে, তাহলে আপনার অ্যাওয়ারনেস দিয়ে কোনো লাভ নেই, অ্যাওয়ারনেস দিয়ে লাভ হবে না। ধরেন আপনার বাজেটে আছে $100, ঠিক আছে, আপনি $20 যে অ্যাওয়ারনেস খরচ করে দেন, তাহলে হবে না। অ্যাওয়ারনেস ক্যাম্পেইন আপনি তখনই চালাবেন যখন ক্লায়েন্টের বাজেট বেশি। একটা সিম্পল জিনিস বোঝেন, এই যে ব্যানারটা লাগাইছে এখানে, কমপক্ষে 3 থেকে 4 লক্ষ টাকা খরচ করছে। মাল্টি ন্যাশনাল ব্র্যান্ড, কি জানো, সেভলন বা অনেক, মানে আসেন একটা বড় ব্যানার মার্কেটের সামনে, বলেন বা এই যে ব্যানার গুলো লাগাইতেছে পুরো শহরের মধ্যে, একটা কিন্তু কয়েক লক্ষ টাকা বাজেট প্রতি মাসে। এখন তারা কিন্তু ডিরেক্ট সেল পাইতেছে না এটা থেকে, তাদের কাছে এই পরিমাণ বাজেট আছে, এই জন্য তারা অ্যাওয়ারনেস ক্রিয়েট করতে পারতেছে। এই জিনিসটা কিন্তু আপনি পারতেন না, আপনি পারবেন না, কারণ আপনার ওই পরিমাণ বাজেট নাই, ঠিক আছে। কিন্তু এটা তাদের ক্ষতি ক্ষতি হইতেছে না, ডেফিনেটলি তাদের লাভ হইতেছে, এটা থেকে তারা সেল পাইতেছে। অ্যাওয়ারনেস ক্যাম্পেইন থেকে আপনি ডিরেক্টলি সেল পাবেন না, বাট ইনডিরেক্টলি সেল পাবেন। যে মানুষটা অ্যাওয়ার হইতেছে আজকে কিনতেছে না, 2 দিন পরে ঘুরে ফিরে কিনবে। অথবা যে মানুষটা আজকে আপনার কাছে অ্যাওয়ার হয়েছে, দ্বিতীয়বার যখন তার কাছে বিক্রি করতে যাবেন, তখন সে একটু কম ভাববে, ডিসিশন মেকিং এ তার ইজি হবে, ঠিক আছে। তো এই জন্য যেহেতু আপনার কাছে বাজেট নাই, এই জন্য আপনি অ্যাওয়ারনেস দেওয়া দরকার নাই, ঠিক আছে। বাট যদি কম বাজেট থাকে, আর এনাফ বাজেট থাকলে তুমি অ্যাওয়ারনেস করো, এটা হচ্ছে আমার কম বাজেট রিকোয়ারমেন্ট। থাকলে ডিরেক্ট সেলস ক্যাম্পেইন অথবা মেসেজ ক্যাম্পেইন, এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন, ঠিক আছে। তো এখানে আরেকটু, এখন কথা হচ্ছে সেলস ক্যাম্পেইনের বাজেট কিন্তু খুব বেশি, আপনার টাকা খরচ হইতেছে, সেল আসতেছে না, সেক্ষেত্রে একটু এটাকে ডাইভার্সিফাই করার জন্য মানুষজন যেটা করে, প্রথমে ট্রাফিক ক্যাম্পেইন চালায় যে ওয়েবসাইটে আসে। So, আমি যে ডেটাটা বলছিলাম, যদি 100 জন মানুষ আপনার ওয়েবসাইটে ভিজিট করে, 40% মানুষ অ্যাড টু কার্ট করবে, ঠিক আছে। সো কোথায় যেন ছিলাম, সেলস ক্যাম্পেইন তো বলেন কত টাকা কিভাবে অ্যাড রান করবো, এই আর কি। বাজেট বেশি হলে কি আর কি, এটা বুঝতে পারছি, এটা ক্লিয়ার। এবার আসেন অ্যাড ক্যাম্পেইনটা কি লোড হয়েছে, লোড হইতেছে না, আজকে নেটটা একটু স্লো। আচ্ছা, আমি তো ওই কোনো অ্যাপস ডাউনলোড করতে পারতেছি না আমার ল্যাপটপের ভিতরে। আচ্ছা, আজকে নেটটা একটু স্লো, আমার মোবাইল এমবি শেষ, তাহলে আজকে তো ঢুকতে আমি হবে। দিন দিই আমার রেসিপি তো, আজকে ক্লাস শেষ করেন, হুম, আজকে ক্লাসটা ক্লোজ করেন। আচ্ছা, ক্লাসটার সামনে গুরুত্বপূর্ণ টপিক আছে, এটা ধরেন এড অ্যাকাউন্ট শেষ নিয়ে করে দেন, যেতে হবে। মানে লম্বি হয়ে তো লাভ নাই, আমি তো ফুললি তো ফোকাস করতে পারি না, আমার তো আবার এটা শুনতেই আচ্ছা, হবে। ইয়া করেন তাহলে আপনি নিয়ে চলুন। কি দিচ্ছি আমি, একটা দিচ্ছি, আবির দোকানদার আছে, আমি দেখেন ওটা আপনি কি করেন। তুই কোথায় হাত ক্লিয়ার আছে, এইটাই তো রেট আছে মোটামুটি। আচ্ছা, বড় মার্কেট বসা দিত, বড় মার্কেট দেখে বসা আসছে।
এবার আসেন আমরা অ্যাড অ্যাকাউন্টে আসলাম, অ্যাড অ্যাকাউন্টে আসার পরে একটা ক্রিয়েট ক্যাম্পেইনে যাই। ওদিকে মানে ফুল শেষ। আসতেছে একটা ক্যাম্পেইন ক্রিয়েশনে গেলাম, যাওয়ার পরে দেখেন ক্যাম্পেইন অবজেক্টিভ আছে, কোনটা কি জিনিস। ওকে, আমরা ক্যাম্পেইন অবজেক্টিভ নিয়ে কিন্তু অলরেডি আলোচনা করছিলাম যে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন বলতে কি বোঝায়, ট্রাফিক ক্যাম্পেইন বলতে কি বোঝায়। অ্যাওয়ারনেস ক্যাম্পেইন, হ্যাঁ, গুড ফর রিচ অ্যান্ড ব্র্যান্ড অ্যাওয়ারনেস, ভিডিও ভিউজ, স্টোর লোকেশন অ্যাওয়ারনেস। এটা আপাতত লাগবে না, বাট দুইটা ভিডিও ভিউজ জন্য মূলত ব্যবহার হয় অথবা রিচ করার জন্য। ট্রাফিক ক্যাম্পেইন লিঙ্ক ক্লিক, ল্যান্ডিং পেজ ভিউ, বাকি দুইটা হচ্ছে ইনস্টাগ্রাম প্রোফাইল, মেসেঞ্জার সামথিং। বাট মেন হচ্ছে লিঙ্ক ক্লিক অথবা ল্যান্ডিং পেজ ভিউ, বুঝছেন? লিঙ্ক ক্লিক মানে হচ্ছে আপনি ওই যে কল টু অ্যাকশন বাটন থাকে না একটা, ওখানে আপনি যারা ওয়েবসাইটের অ্যাড্রেস দিয়ে দিতেছেন যে লার্ন মোর, সে ওয়েবসাইটে যাইতেছে, ওয়েবসাইটে যাওয়ার পর যে আমার স্টোর সম্পর্কে সব জানবে, কি কি আছে হ্যাঁ না সে মানে ট্রাফিক ক্যাম্পেইনে কি হয়, লিঙ্ক ক্লিক বলতে কি বোঝায়, এই যে সে ক্লিক করতেছে, ক্লিক করলে আমার ওয়েবসাইট নিয়ে যাচ্ছে। ক্লিক করলে আপনার থেকে টাকাটা নিবে, সে ওয়েবসাইট ভিজিট করলো কি করলো না ডাজেন্ট ম্যাটার, ওইটাকে বলা হচ্ছে লিঙ্ক ক্লিক। আর ল্যান্ডিং পেজ ভিউ মানে হচ্ছে সে ক্লিক কইরা সাকসেসফুলি আপনার ফেসবুক পেজটা ভিজিট করছে আর আপনার ওয়েবসাইটটা ভিজিট করছে, তাহলে সেটা হচ্ছে ল্যান্ডিং পেজ ভিউ। ল্যান্ডিং পেজ ওয়েবসাইট একই জিনিস, ল্যান্ডিং পেজের ওয়েবসাইট কি একই জিনিস। লিঙ্ক ক্লিক মানে হচ্ছে সে জাস্ট ক্লিক করলো, লিঙ্ক ক্লিক কোনটা? ওই যে লার্ন মোর থাকে ওইটা তো লিঙ্ক ক্লিক। সে জাস্ট বাটনে ক্লিক করলো, এই যে আমি দেখাই একটা ad। এই যে দেখেন এটা একটা অ্যাড চলতেছে, এই যে বাটনটা এটা কিন্তু কল টু অ্যাকশন বাটন, এখানে ক্লিক করলে আমাকে ওয়েবসাইটে নিয়ে যাবে, আমি জাস্ট এখানে ক্লিক করলাম, ক্লিক করে আমি কি ভিজিট করলাম কি করলাম না ডাজেন্ট ম্যাটার, ফেসবুক টাকা নিয়ে যাবে। আমি ধরেন সাকসেসফুলি পেজটা লোড হইলো না বা আমি ক্লিক করে সাথে ব্যাক দিয়ে দিলাম, আমি আর ওয়েবসাইটটা ভিজিট করলাম না, ফেসবুক টাকা এটা নিয়ে যাবে ক্লিক অনুযায়ী, ঠিক আছে? এটা ক্লিয়ার। আর ল্যান্ডিং পেজ মানে আমি ক্লিক করলাম, করার পরে সাইটটা ভিজিট করলাম, সেটা ডিটেইলস ল্যান্ডিং পেজ ভিউ। আমি পেজটা যদি সাকসেসফুলি ভিউ করি তাহলে এটাকে ল্যান্ডিং পেজ ভিউ ধরবে। আচ্ছা ক্লিয়ার। এখন যেহেতু ল্যান্ডিং পেজ ভিউটা একটু বেশি কোয়ালিটিফুল, ভিজিট করতেছেন, এটার জন্য টাকা একটু বেশি কাটবে, লিঙ্ক ক্লিকের জন্য টাকা একটু কম কাটবে, তাই না? জিনিসটা কিন্তু সিম্পল। আচ্ছা, এরপর আসেন এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন। এঙ্গেজমেন্ট আমরা কি করতে পারি? মেসেজ, মানুষ আমাদেরকে মেসেজ দিবে, মেসেঞ্জার অ্যাড যেটাকে আমরা বলি। এনগেজমেন্ট শুধু মেসেঞ্জারে আসে, মেসেঞ্জারে মানে মেসেজ ক্যাম্পেইন আর কি, মেসেজ ক্যাম্পেইন করে না, শুধু মেসেজ দেবে, শুধু মেসেজ আসবে, এটা হচ্ছে মেসেজ দিয়ে শুধু মানে জানতে চাইবে যে ভাই ফর কি মানে এগুলোই তো। এঙ্গেজমেন্ট তো আমরা দুইটা কারণে করব, একটা হচ্ছে ভিডিও ভিউ আর একটা হচ্ছে মেসেজ ক্যাম্পেইন। ভিডিও ভিউটা হচ্ছে অ্যাওয়ারনেস আর মেসেজটা কিন্তু আবার সেলসের মধ্যে পড়ে। সে তো বললাম যে দাম দাম নিয়ে বার্গেনিং করতে পারে আদার্স, এগুলোই তো। এটা হচ্ছে মেসেজ ক্যাম্পেইন বা এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন। লিড মানে লিড ফর্ম ক্যাম্পেইন, সেলস ক্যাম্পেইন। অ্যাপ প্রমোশন, এটা অ্যাপ প্রমোট করা, যেটা নিয়ে আমরা জানবো না। যে কোনো একটা সেলস ডাউনলোড ক্যাম্পেইন, করার জন্য কি এটা কি করতে পারে? সেলস ক্যাম্পেইন মানে জাস্ট সেল করা। কনভার্সন মানে, কনভার্সন শব্দের অর্থ সেলস, সেলস মানে কনভার্সন, একই জিনিস। সো বেচার জন্য এটা হচ্ছে সেলস ক্যাম্পেইন। আর ক্যাটালগ সেলস, ক্যাটালগ সেলস আর কনভার্সন, এই দুটো উদ্দেশ্য, বাকি দুটো হচ্ছে অপশনাল আর কি, এই দুটো হচ্ছে মেন। তো ক্যাটালগ সেলস কি জিনিস এটা সামনে আমরা জানবো, বা আজকে না। তো ধরেন আজকে আমরা একটু অ্যাওয়ারনেস ক্যাম্পেইনে ঢুকি। অ্যাওয়ারনেস ক্যাম্পেইনে ঢোকার পরে আমাদের এখানে প্রথমে বলতেছে যে ক্যাম্পেইন ডিটেল, আচ্ছা ক্যাম্পেইন অবজেক্টিভ।
আচ্ছা, আমরা অলরেডি একটা ক্যাম্পেইন ক্রিয়েট করার পরেও কিন্তু ক্যাম্পেইন অবজেক্টিভ চেঞ্জ করতে পারবো, কিন্তু ক্যাম্পেইনটা পাবলিশ করার পরে কিন্তু আর ক্যাম্পেইন অবজেক্টিভ চেঞ্জ করা যাবে না। ওকে, চাইলে ওটাকে স্টপ করে নতুন ক্যাম্পেইন করতে হবে। নতুন ক্যাম্পেইন করতে হবে। আচ্ছা, এখানে একটা বিষয় আছে, দেখেন, অ্যাডভান্টেজ অ্যাডভান্টেজ ক্যাম্পেইন বাজেট, আর শুদ্ধ ভাষা ইংলিশে বলে অ্যাডভান্টেজ ক্যাম্পেইন বাজেট, ঠিক আছে, বা এটাকে বলা হচ্ছে ক্যাম্পেইন বাজেট অপটিমাইজেশন। কি? ক্যাম্পেইন ক্যাম্পেইন বাজেট বাজেট অপটিমাইজেশন। অপটিমাইজেশন। ক্যাম্পেইন বাজেট অপটিমাইজেশন বা অ্যাডভান্টেজ ক্যাম্পেইন বাজেট জিনিসটা কি? দেখেন, এসিবি অ্যাডভান্টেজ ক্যাম্পেইন বাজেট, অথবা সিবিও ক্যাম্পেইন বাজেট অপটিমাইজেশন, একই জিনিস। এটা কি? কথা বলেন, এটা কি? একই জিনিস। একই জিনিস। এখন হোয়াট ইজ ক্যাম্পেইন বাজেট, অ্যাডভান্টেজ ক্যাম্পেইন বাজেট, এসিবি কি জিনিস বুঝার চেষ্টা করি, চলেন। ধরেন এখানে দুইটা সিনারিও দেখাইতেছে, উইদাউট ক্যাম্পেইন বাজেট অপটিমাইজেশন অ্যান্ড উইথ ক্যাম্পেইন বাজেট অপটিমাইজেশন। আচ্ছা আচ্ছা, মানে ইটস অল অ্যাবাউট বাজেট। ক্যাম্পেইন বাজেট অপটিমাইজেশন যখন আমরা করি, তখন আমরা কি করি, আমাদের ক্যাম্পেইনের যে বাজেটটা আছে, আচ্ছা এখানে দেখেন আমাদের বাজেট হচ্ছে $30। কত ডলার? $30। $30। আমরা প্রথমে কি করতেছি, $10। আমরা একটা ক্যাম্পেইনের 3টা অ্যাডসেট নিলাম, নেওয়ার পরে আমাদের বাজেটটা 3টা অ্যাডসেটে দিলাম, দেওয়ার পরে একটা অ্যাডসেট থেকে 3টা অ্যাডসেটে $10 করে খরচ করছে, কিন্তু একটা অ্যাসেট থেকে সেল আসছে 5টা, একটা থেকে 2টা, একটা থেকে 3টা, খরচ কিন্তু 3টাতে সেমই হয়েছে। বুঝতে পারছেন? একটা থেকে কম আসছে, একটা থেকে বেশি আসছে। উইথ ক্যাম্পেইন বাজেট অপটিমাইজেশন, তখন আমরা এখানে আমাদের বাজেটটা আমরা কিন্তু আর অ্যাডসেট লেভেলে দিই নাই। জিমে গেছে শিওর। ওটা বললাম, ওটা বুঝছি। উইথ দেখেন, আমরা যখন ক্যাম্পেইন বাজেট দিতেছি তখন কি হইতেছে, তখন আমরা কিন্তু বাজেটটার অ্যাডসেটে দিইনি, তখন আমরা বাজেটটা দিতে হচ্ছে ক্যাম্পেইন লেভেলে। কোথায়? উইথাউট বলতে কি, মানে কোনো ডলার ছাড়াই? উইদাউট ক্যাম্পেইন বাজেট অপটিমাইজেশন। আপনি আমার যেটা বলছি এটা খেয়াল করেন, তাহলে বুঝবেন। প্রথমে আমরা বাজেটটা দিছি ক্যাম্পেইন লেভেলে। কোথায়? ক্যাম্পেইন লেভেল। মানে প্রথমে আমরা বাজেটটা দিছি অ্যাডসেট লেভেলে। কোথায়? অ্যাডসেট লেভেলে। পরে আমরা বাজেটটা দিছি ক্যাম্পেইন লেভেলে। কোথায়? ক্যাম্পেইন লেভেলে। সবার উপরে কি সত্য? মানুষ। ক্যাম্পেইন সত্য। আমি কি মানুষ বুঝে দিয়েছি? আচ্ছা আচ্ছা, ওকে। সবার উপরে ক্যাম্পেইন সত্য। ক্যাম্পেইনের মধ্যে হচ্ছে অ্যাডসেট, অ্যাডসেটের মধ্যে হচ্ছে অ্যাড, ঠিক আছে? সো প্রথমে আমরা ক্যাম্পেইনকে ছাইরা দায়িত্বটা দিলাম হচ্ছে অ্যাডসেটের মধ্যে, অ্যাডসেটের বাজেটটা দিলাম $10 করে। এরপরে ক্যাম্পেইনকে বললাম যে ভাই আমি অ্যাডসেট গুলোকে বিশ্বাস করতেছি না, আমি ডাইরেক্ট তোমাকে টাকা দিয়ে দিলাম, আমি ওদেরকে বিশ্বাস করতেছি না, তুমি তোমার মতো করে খরচ করো, যাকে ভালো লাগে বেশি দাও, যাকে ভালো লাগে কম দাও। বুঝতেছেন? ক্লিয়ার? হ্যাঁ ক্লিয়ার। এখন আপনি যখন বাজেটটা অ্যাডসেট লেভেলে দিছেন, তখন টাকা যেহেতু দিয়েছেন ফেসবুক কিন্তু খরচ করবেই, ঠিক আছে? সবগুলোতে সেম খরচ করছে, কিন্তু রেজাল্ট সবগুলো থেকে সেম আসে না। তাহলে এখন দেখেন, এই লোক $10 খরচ করে 2টা সেল আনছে, তাহলে আমি তার পিছনে কেন $10 খরচ করলাম? তাকে আমি $2 দিতাম, যে একটু বেশি সেল আনছে তারে দিয়ে দিতাম। ক্যাম্পেইন বাজেটে এই জিনিসটাই হবে, তখন দায়িত্বটা ক্যাম্পেইনের কাছে থাকে। যে বেশি দেবো তার বেশি দেবো, যে কম দেবো তার কম দেবো। এখন ক্যাম্পেইন কি করে দেখেন, ক্যাম্পেইন কি করছে, 3টা অ্যাডসেটের মধ্যে একটা থেকে সেল আসছে বেশি, কয়টা? 10টার উপরে সেল আসছে।
হ্যাঁ, একটা ক্যাম্পেইন থেকে 10টা সেল আসছে, খরচ করছে $18। একটা ক্যাম্পেইন থেকে 2টা সেল আসছে, খরচ করছে $5। একটা থেকে 3টা সেল আসছে, খরচ করছে $60। ক্লিয়ার। বুঝছেন? এটা আগে করছিলাম ক্লিয়ার। তাহলে এখন আমরা একটা জিনিস বুঝতে পারলাম যে আসলে বাজেটটা 2 জায়গাতে দেয়া যায়। কয় জায়গাতে? 2 জায়গাতে, ক্যাম্পেইন লেভেলে, অ্যাডসেট লেভেলে। ক্যাম্পেইন লেভেলে, অ্যাডসেট লেভেলে। বেস্ট হচ্ছে ক্যাম্পেইন লেভেলে দেওয়াটা। না, বেস্ট পরের জিনিস। আগে বুঝেন। এখানে অনেক মেথোলজি আছে কোন সময় কোনটা দিবেন। প্রথমে ক্যাম্পেইন লেভেলে দিলেন, পরে হচ্ছে অ্যাডসেট লেভেলে দিবেন। 2 ভাবে আপনি দিতে পারবেন। ঠিক আছে। আচ্ছা, এখন আপনি যদি ক্যাম্পেইন বাজেট ইউজ করতে চান, প্রপারলি ইউজ হবে যদি আপনি একটার বেশি অ্যাডসেট ইউজ করেন, 2টা 3টা। আপনি একটা ক্যাম্পেইনের মধ্যে একটা অ্যাডসেট ইউজ করেন আর ওই এবিও বা সিবিও ব্যবহার করেন, ক্যাম্পেইন বাজেট অপটিমাইজেশন ইউজ করেন বা ক্যাম্পেইন লেভেলে বাজেটটা দেন, তাহলে কিন্তু আপনার লাভ হইতেছে না। ঠিক আছে? আপনি যখন 2টা অ্যাডসেট দিতেছেন অথবা 3টা অ্যাডসেট দিতেছেন, তখন কিন্তু সে মেজার করে সুযোগটা পাইতেছে যে কোন অ্যাডসেটটা ভালো পারফর্ম করতেছে, কোন অ্যাডসেটটা ভালো পারফর্ম করতেছে না। মানুষই যদি একজন হয় তাহলে সে কাকে ভালো বুঝবে, কাকে খারাপ বুঝবে? কম্পেয়ার মতো কিছু নাই। কম্প্যারিজন তো সে করতে পারবে না। কম্প্যারিজন করার জন্য সে 3টা অ্যাডসেট 2টা অথবা 3টা দিতে হবে। এখন আরেকটা উপকার যেটা হবে, হ্যাঁ ভাই, এখানে আরেকটা ফায়দা আমাদের হবে যে আসলে তাহলে একটা ক্যাম্পেইন থেকে এত সেল আসলো আর 2টা থেকে কেন আসলো না? হোয়াটস থিং গোজ রং উইথ দ্যাট? তাহলে এটাকে আমাকে ইমপ্রুভ করতে হবে এবং যেটা থেকে ভালো সেল আসছে ওই একটা, ওই ছবি অথবা ওই ভিডিও, ওই ইমেজ আরো বেশি বেশি দিতে হবে। জিনিসটা ক্লিয়ার না? ক্লিয়ার। এখন এখন আমাদের উদ্দেশ্যটা থাকে কি? আমরা যখন নতুন ক্যাম্পেইন ক্রিয়েট করতেছি, হ্যাঁ, এখন আসেন স্ট্র্যাটেজি নিয়ে। প্রথমে আমরা বুঝলাম জিনিসটা কি, এখন আসেন স্ট্র্যাটেজি। আমরা যখন নতুন ক্যাম্পেইন ক্রিয়েট করতেছি, কি ক্যাম্পেইন? নিউ ক্যাম্পেইন ক্রিয়েট করতেছি, তখন আমরা সিবিও বা এবিও ইউজ করব না। ঠিক আছে? তখন আমরা অ্যাডসেট লেভেলে বাজেটটা দিব। কারণ হচ্ছে ফেসবুককে যখন আমরা ডেটাটা দিতেছি, আমরা যখন অ্যাড দিতেছি, সে আসলে মেজার করে, প্রথমে সে লার্ন করে জিনিসটা। প্রথমে সে কি করে? লার্ন করে। এখন আমি যদি এবিও ইউজ করি, তাহলে যেটা পারফর্ম করে, যে অ্যাডসেটটা একটু ভালো, সব বাজেট এটাকে দিয়ে দিবে। বাকি যে অ্যাডসেটগুলো আছে এগুলো আদতে ভালো না খারাপ সেটার বোঝার সুযোগ হবে না। ঠিক আছে? আমি যে একটা অ্যাড দিলাম এটাকে ভালো না খারাপ সেটা বুঝতে পারবো না। সো অল ইউ হ্যাভ টু ডু, প্রথমে ক্যাম্পেইন যখন নতুন শুরু করতেছি, বাজেট অল্প থাকবে। বাজেট কি থাকবে? অল্প থাকবে, খুব বেশি বাজেট দিবেন না। এবং প্রতিটা অ্যাডসেট, যতগুলো অ্যাডসেট, 3টা অ্যাডসেট হোক, 4টা অ্যাডসেট হোক, প্রতিটা অ্যাডসেটে আপনি সেম বাজেট দিবেন। আপনার যদি বাজেট হয় $10, আপনার অ্যাডসেট যদি হয় 2টা, $5 করে 2টাতে দেন। ঠিক আছে? আপনার বাজেট যদি হয় $15, অ্যাডসেট যদি হয় 3টা, তাহলে আপনি 3টাতে 5 করে 10 করে দেন, মানে 5 করে $15 দেন। তাহলে হবে কি, 3 থেকে 4 দিন বা 1 সপ্তাহ যাওয়ার পরে বুঝতে পারবেন যে আসলে কোন ক্যাম্পেইনটা ভালো পারফর্ম করতেছে। তখন আপনি কি করবেন? আপনি বুঝে গেলেন যে ওইটা হচ্ছে উইনিং ক্যাম্পেইন, ওই ক্যাম্পেইনের থেকে ভালো ফলাফল আসতেছে, তখন আপনি বাকি সবগুলা বাদ দিয়ে ওইটাতে দিয়ে দিলেন, বাজেট বাড়িয়ে দেবো ওটাতে, বাজেট বাড়িয়ে দিবেন। বা আপনি ওই এবিও ইউজ করতে পারেন, তখন আপনি বাজেট বাড়িয়ে দিতে পারেন। না, এবিও, অ্যাডভান্টেজ ক্যাম্পেইন বাজেট, অথবা সিবিও, ক্যাম্পেইন বাজেট অপটিমাইজেশন।
নতুন অবস্থা আপনি এইভাবে যাবেন, 3-4 দিন বা 1 সপ্তাহ পরে আপনি এইভাবে যাবেন। ওটাকে তো এবি টেস্ট বলে। এবি টেস্ট বলে না এটা, জাস্ট বাজেট। প্রথমে আপনি বাজেটটা অ্যাড সেটে দিলেন, পরে আপনি বাজেটটা ক্যাম্পেইন লেভেলে দিলেন, ঠিক আছে? প্রথমে কি অ্যাড সেটটা করতে হবে? দেখেন, এই দেখেন বাজেট কিন্তু এখানে দেয়া যায়। আমি এখন কোথায় আছি? ক্যাম্পেইন লেভেলে আছি। কোথায় আছি? ক্যাম্পেইন লেভেল। ক্যাম্পেইন লেভেলে আছি। এখন যে ক্লিক করলাম, এখন কিন্তু আমি অ্যাড সেটে চলে আসছি। কোথায়? অ্যাড সেটে। অ্যাড সেটে। এখন কিন্তু আমি ক্যাম্পেইনে নাই। ওকে, সো আমি যখন এখানে যাইতেছি, যাওয়ার পরে বাজেটটা আমি যদি ক্যাম্পেইন লেভেলে দেই, কোথায়? ক্যাম্পেইন লেভেলে বাজেটটা দেই, তাহলে এটা হয়ে যেতেছে এসিবি, অ্যাডভান্টেজ ক্যাম্পেইন বাজেট, অথবা সিবিও বলা যায় জিনিসটাকে, ক্যাম্পেইন বাজেট অপটিমাইজেশন। তার মানে দেখেন অফ করে দেই, তাইলে আবার আমি বাজেটটা অ্যাড সেটে দিতে পারবো। অ্যাড সেটে আসার পরে এই যে বাজেট, এই যে বাজেট, ঠিক আছে? এখন আমরা কোথায় আছি? অ্যাড সেটে আছি না ক্যাম্পেইনে আছি? অ্যাড সেটের মধ্যেই তো আছে, এই যে অ্যাড সেট। এখন আপনি যদি অ্যাড সেট দুইটা নিতে চান, তাহলে কি করবেন? জাস্ট এখানে ক্লিক করবেন, ডুপ্লিকেটে দিবেন, তাহলে আরেকটা অ্যাড সেট ক্রিয়েট হয়ে যাবে। অথবা ক্যাম্পেইনে যে 3 ডট মেনু আছে, এখানে ক্লিক করার পরে ক্রিয়েট অ্যাড সেট, নতুন একটা অ্যাড সেট ক্রিয়েট করতে পারবেন ক্যাম্পেইন আপনার থেকে, ইচ্ছা। এটা ক্যাম্পেইন থেকে। এই যে 3 ডট মেনুতে ক্লিক করলে ক্রিয়েট অ্যাড সেট, নতুন একটা অ্যাড সেট ক্রিয়েট করতে পারবেন। বাই ডিফল্ট একটা থাকে, বাই ডিফল্ট কটা থাকে, কিন্তু আপনাকে তো 2টা বা 3টা ক্রিয়েট করতে হবে। সেক্ষেত্রে আপনি এখানে ক্লিক করতে পারেন, অথবা আপনি এখানে ক্লিক করতে পারেন। এখানে ক্লিক করে আপনি ডুপ্লিকেট করবেন, অথবা আর এখানে ক্লিক করে আপনি আবার 2টা অ্যাড ক্রিয়েট করতে পারেন। একটা অ্যাড তো অলরেডি আছে, এখানে ক্লিক করে আরেকটা অ্যাড ক্রিয়েট করতে পারেন। ওকে, তা আমরা এখানে ক্লিক করি ডুপ্লিকেট, তাইলে এই প্যাটার্ন 2টা ক্রিয়েট হইল। এখন দেখেন আমি কিন্তু আবার কপিও করতে পারবো। ধরেন এখানে ক্লিক করার পরে দেখেন কপি করে একটা অপশন আসছে, সেমটা হবে। কপি করে অপশন আসছে। কপিটা কি জিনিস? যাচ্ছে ধরেন আমার এখানে 3টা-4টা অ্যাড আছে, আমার 2টা অ্যাড সাইডে 6টা অ্যাড আছে, ঠিক আছে? কারণ আমি চাইতেছি অ্যাড সেট 1 এর একটা অ্যাড সেট 2 এর মধ্যে দেওয়ার জন্য। ক্লিয়ার। তাইলে এখন আমাকে কি করতে হবে? আমি কি করতে হবে? জাস্ট এখানে এখানে একটু নামটা চেঞ্জ করি প্রথমে, নিউ ব্যাগ অ্যাডসেট। ওকে, তাই কি করলাম? জাস্ট এখানে কপি করলাম, ক্লিক করে এখানে এসে আমি এখানে ক্লিক করলাম, এই যে পেস্ট বা কন্ট্রোল ভি দিলেও হয়ে যাবে। তাহলে আমাকে এই যে এই অ্যাডসেটটা সরাসরি এখানে কপি হয়ে গেল, বুঝতে পারছেন? ক্লিয়ার। এটার একটা অ্যাডভান্স স্ট্র্যাটেজি আর কি আমি করি, কিন্তু এটা ক্যাম্পেইনের মধ্যে করতে পারবে। আরেক ক্যাম্পেইনের অ্যাড এই ক্যাম্পেইনে অন্য ক্যাম্পেইনে কপি করতে গেলে এটা আবার প্রবলেম হয়, মাঝে মাঝে কনফ্লিক্ট করে, ঠিক আছে? ট্রাই করে দেখতে পারেন, যদি হয় ইটস ফাইন। তাহলে এখন বাজেটটা অ্যাড সেটে দেওয়া যায়, এই যে এখানে অ্যাড সেটে বাজেট দেওয়া যাবে। আবার যে দ্বিতীয় নাম্বার অ্যাড সেট, এখানেও কিন্তু বাজেটটা দেওয়া যাবে, ঠিক আছে? এটা কিন্তু সিবিও না, এটা কি না? সিবিও না, ক্যাম্পেইন বাজেট অপটিমাইজেশন না। কিন্তু যখনই আমরা ক্যাম্পেইনের মধ্যে বাজেটটা দিয়ে যাব, তখন এটা সিবিও হয়ে যাবে। বিষয়টা কি বুঝতে পারছেন? জি বুঝতে পারছি। কি যেন কোয়েশ্চেন করতেছিলেন? প্র্যাকটিস করেন নি অনেক আবিশা ভাই আজকে থেকে করছি। হ্যাঁ প্র্যাকটিস ছাড়া তো হইবই না। আচ্ছা, বিডিং স্ট্র্যাটেজি থাক আজকে এদের পর্যন্তই। সিবিওটা বুঝলেন, ফানেলিংটা বুঝলেন, মোস্ট ইম্পর্টেন্ট। আপনি ভিডিওটা আজকে কমপক্ষে 3বার দেখবেন, ঠিক আছে? অ্যান্ড দেন প্র্যাকটিস করবেন।